হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি কোরিয়ান সিরিজের প্রথম এপিসোড, যার নাম হলো আওয়ার ইউনিভার্স। এপিসোড 1 এর শুরুতে আমরা এখানে তায়াং নামের একটি ছেলেকে দেখতে পারি। সে একজন এখানে ফটোগ্রাফার ছিল এবং সে তার কাজটাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। অন্যদিকে আমরা এখানে ইউজু নামের একটি মেয়েকে দেখতে পারি। সে খুবই একটা সাধারণ মেয়ে ছিল। সে এখানে খাবার ডেলিভারির কাজ করত আর সে টাকা সেভ করতে অনেক বেশি পছন্দ করত। এখানে স্টেপ কাউন্ট করেও পয়সা কামাতো, আর যেখানে কোনো সেল হতো সেখানে সে পৌঁছে যেত, কারণ সস্তার জিনিসগুলোকে সে ছাড়তো না। এখানে তার একটা বড় দিদিও ছিল, সেও এখানে তার মতোই ছিল। তারপর তারা এখানে সস্তার জিনিসপত্র কিনে বাড়িতে চলে আসে। তারপর এখানে তার দিদি এখানে তার বোনকে বললে যে তোমার এই কোর্সটাকে চেঞ্জ করা উচিত হয়নি, তোমার এখানে গ্রাজুয়েশন করে একটা ভালো কাজ করা উচিত ছিল। আমি আছি তোমাকে সবসময় সাপোর্ট করার জন্য, এই জন্য বাইরে এরকম ভাবে কাজ করো না। তারপর সেখানে জুন আর কিছু বললো না। তারপর খাওয়ার পর এখানে জুন একটা আংটি দেখতে পারে, যেটা এখানে তার দিদি হয়তো কিনেছিল। তারপর তার এখানে মনে আসে যে তার দিদির একজন বয়ফ্রেন্ড ছিল, তার নাম এখানে উজিন ছিল। এখানে আমরা জানতে পারি উজিন একজন পুলিশ অফিসার ছিল। তারপর আমরা এখানে দেখতে পারি জুন এখানে তার সাথে দেখা করতে এসেছে। সে তাকে এসে বলে যে দেখো, আমার দিদি তোমার জন্য আংটি কিনেছে আর সে খুব শীঘ্রই তোমাকে এখানে প্রপোজ করতে চলেছে, কিন্তু সে আমার জন্য করছে না, কারণ তার মনে হচ্ছে যে আমি এখনো তার উপর বোঝ হয়ে রয়েছি আর সে আমাকে ছেড়ে যেতে চাইছে না। সেই কারণে একটা কাজ করো, তুমি গিয়ে তাকে প্রপোজ করে দাও আর আমাদের একটা ফ্যামিলি মিটিং করে দেখা করা উচিত হবে। তারপর অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি। সে এখানে ক্লাবে মজা করছে এবং সেখানে মদ পান করছে। তার এখানে অনেক বেশি চর্চা ছিল, মেয়েরা তাকে নিয়ে অনেক বেশি কথা বলতো। তারা একে নিয়ে বেশিরভাগ কথা বলতো যে সে এখানে খুব ভালো ছবি তোলে। তখন সেখানে তায়ং এর বস, যে তার বন্ধুও ছিল, সে সেখানে বলতে লাগে যে সে তো অনাথ, সে তো এখানে শিশু আশ্রমে বড় হয়েছে, তার তো এখানে কিছুই নেই, সে একটা বোকা ছেলে, এবং তাকে নিয়ে এখানে সে আরো গালিগালাজ করে। তারপর সেখানে তায়ং আসে এবং সে তার বসকে সে জানায় যে বস, তুমি আমার জন্যই বেঁচে রয়েছো, আমি কষ্ট করি বলে তুমি এখানে পয়সা কামাতে পারো। এইটা শুনে এখানে বস অনেক বেশি রেগে যায়। তারপর আমাদেরকে এখানে পরের দিন সকালবেলার সিন দেখানো হয়। তায়ং এর অ্যাসিস্ট্যান্ট, যে এখানে তার বন্ধুও ছিল, সে তাকে এখানে ফোন করে বলছিল যে কালকে তুমি রাত্রে কি করেছিলে। বসকে তো তুমি সেখানে ভালো করে জবাব দিয়ে দিয়েছিলে, কিন্তু এর সাথে সাথেও তুমি এখানে তাকে অনেক গালিগালাজ করেছিলে। এর সাথে সাথে সে কাজটিকেও এখানে ছেড়ে দিয়েছে আর সেখানে সে ক্লাবের মধ্যে যারা যারা ছিল তাদের সবার ড্রিঙ্ক এবং খাবারের বিল পে করে এসেছে। সে এখানে বিলের অ্যামাউন্টটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে ভাবছিল যে সে এমনটা কেন করলো। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি, যার দিদি এখানে বিয়ের জন্য এখন প্রস্তুত নিচ্ছে। তারা এখানে বিয়ের জন্য ড্রেস কিনতে এসেছে। তারপর আমরা এখানে জুনকে দেখতে পারি, সে তার দিদিকে বিয়েতে গিফট করার জন্য একটা লাইট কিনতে চাইছে, কারণ তার দিদির এই লাইটটা অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু এই লাইটটা অনেক বেশি দামি ছিল। তার কাছে তো এখন এত পয়সা ছিল না, কারণ সে এখন ছোটখাটো কাজ করে আর সে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সেই জন্য সেখানে সে অনেক বেশি স্যাড হয়ে যায়। তারপর সে এই কথাটা তার ফ্রেন্ডকে জানায়। এরপরে অন্যদিকে আমরা তায়াংকে দেখতে পারি, যার বাড়িতে এখানে তার বস এবং তার অ্যাসিস্ট্যান্ট এসেছিল। তারা এখানে তার বন্ধুই ছিল, সেই কারণে তারা এখানে তার মজা নিতে এসেছিল এবং তাকে বলছিল যে কালকে নেশার অবস্থায় তোমার ব্যাংক ব্যালেন্সটাকে পুরো জিরো করে দিয়েছো। এখন তাদের কাছে সে লোন চাইছিল। তখন তার বস তাকে জানায় যে লোন তো তার কাছে নেই, সেই কারণে একটা কাজ করো, ক্যামেরাগুলোকে বিক্রি করে দাও। কিন্তু তায়াং তাকে বলে যে না না, ক্যামেরাটা বিক্রি করা যাবে না, কারণ এটা তো তার জন্য অনেক বেশি দরকারি জিনিস ছিল। তারপর সে এখানে ঘরের অন্য জিনিসপত্র খুঁজতে শুরু করে দেয়, যেগুলোকে সে বিক্রি করে পয়সা জোগাড় করতে পারবে। তারপর সে একটা পুরোনো বক্সের মধ্যে এখানে অনেক পুরোনো একটা ছবি এবং একটা পুরোনো ক্যামেরা পায়, যেখানে তায়াং একজনের সাথে বসেছিল। তাদের মনে হচ্ছিল এটা হয়তো তার দাদা বা বাবা হতে পারে। তখনই সেই ঘরে আমাদেরকে একটা লাইট দেখানো হয়, যেটা এখানে জুন কিনতে চাইছিল একদম হুবাহু। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে এটা ছবি ক্লিক করে আমাদেরকে এখানে অনলাইনে পোস্ট করা উচিত হবে, হয়তো এটার থেকে আমরা টাকা পেতে পারবো। সে তখন সেটাই করে। তারপর জুনও এই অ্যাপে সেই ছবিটা দেখতে পেয়ে যায়। জুন এটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, সেই কারণে সে তাড়াতাড়ি করে তাকে মেসেজ করে এটা কেনার জন্য। তারপর তারা সেখানে চ্যাট করতে লেগে যায় এবং এখানে ডিলটা ফাইনাল হয়ে যায়। এরপরে এখানে একটা লোকেশন সিলেক্ট করে। তারপর তারা সেই লোকেশনে যায়। এখানে তায়ং সেই জিনিসটাকে ভালো করে প্যাক করে সেই লোকেশনে আসে। তায়ং তাকে জানায় যে এটাকে আমি অনেক সামলে রেখেছি। তখন জুন তাকে জানায় যে এটা আমি আমার দিদির বিয়ের জন্য অ্যাজ এ গিফট হিসেবে নিচ্ছি। তখন তায়ং তাকে বলে যে তুমি মিথ্যা কথা বলছো। তারপর জুন তাকে বলে যে এই লাইটটা আসলেই তো নাকি কোনো নকল। এর মধ্যে তাদের এখানে ঝামেলা হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি তারা একটা ক্যাফেতে আসে এবং এখানে জুন ভালো করে লাইটটাকে চেক করতে শুরু করে দেয়। সে এক একটা জিনিসগুলোকে ভালো করে জুম করে করে দেখছিল। লাইটটা এখানে অনেক বেশি সুন্দর ছিল। আর সেই সময় তায়ং তাকে বলছিল যে সে কত যত্ন করে এই লাইটটাকে রেখেছে, সে প্রত্যেকদিন এটাকে পরিষ্কার করতো। জুন এই লাইটটাকে এখন দখল করে নিয়েছে। সে বলছিল যে এই লাইটটা এখন তার, সেই জন্য এটাকে স্পর্শও করবে না। তখন তাইন থেকে বলে যে ঠিক আছে,
কিন্তু আগে পয়সাটা দাও। তারপর ঝামেলা করতে করতে তারা এখানে নিচে পড়ে যায় এবং লাইটটাও সেখানে নিচে পড়ে যাচ্ছিল। তারপর যখন উঠে তারা সেটাকে চেক করে তখন সে দেখতে পারে যে সেখানে বাল্বটা ভেঙে গেছে। তখন সেখানে ওয়েটার চলে আসে এবং সে এসে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা সবাইকে অনেক বেশি ডিস্টার্ব করছো। তাদেরকে এখান থেকে বাইরে তাড়িয়ে দেওয়া হয়। তারপর তারা সেখান থেকে বাইরে চলে আসে এবং তারা বাইরে এসে এখানে ঝামেলা করতে শুরু করে দেয়। তাই এখানে জুনকে তাড়িয়ে দেয়। তারপর এখানে জুন এসে ভাঙা লাইটটাকে এখান থেকে রেখে চলে যায়। সেই মুহূর্তে এখানে তাইং এর ফোন বাজতে শুরু হয়ে যায়। তারপর যখন সেটাকে চেক করে তখন সে দেখতে পারে এটা তো জুনের ফোন, যেটাকে এখানে সে ফেলে রেখে চলে গেছে। তারপর সে সেখান থেকে ফোনটাকে নিয়ে তার বাড়িতে এসে চার্জে বসায়। এর মধ্যেই যখন চার্জটা হয়ে যায় তখন জুন ফোন করে তার উপর চিল্লাচ্ছিল। সে তাকে বলছিল যে আমার ফোনটা নিয়ে যাওয়ার এত সাহস কে দিল তোমাকে, তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার জামাইবাবু এখানে পুলিশে রয়েছে, আমি তোমাকে বরবাদ করে দেবো, তুমি তো আর বাঁচতেই পারবে না। তারপর এখানে তায়ং তাকে কল করে বলে এই জায়গাতে আসতে, কিন্তু জুন তখন তাকে বলে যে না না, সেই জায়গাটা আমার বাড়ি থেকে 3 ঘন্টা দূরে, সেই কারণে আমি তোমাকে যে লোকেশনটা বলবো সেই জায়গাতে আসতে হবে। তারপর সেই মুহূর্তে তাইং এখানে জুনের ফোনের ওয়ালপেপার দেখতে পারে যেখানে তার দিদি এবং তার জামাইবাবুর সাথে তার ছবি ছিল। তায়ং এখানে সেই ছেলেটাকে চিনতে পেরে গেছিল কারণ এই ছেলেটা এখানে তার বড় ভাই ছিল। তারপর এখান থেকে আমাদেরকে ফার্স্টে সিন দেখানো হয় ভুজিন, অর্থাৎ এখানে তাইং এর বড় ভাই এখানে তাকে ছোটবেলায় বেশি চিৎকার করছিল কিন্তু সেখানে সে আসেনি। এরপরে আমরা এদের 3 জনকে একসাথে দেখতে পারি যারা এখানে ফ্যামিলি মিটিং এ খাবার খাচ্ছিল। সেখানে টায়ং চলে আসে ফোনটাকে নিয়ে এবং সেখানে এসে সে বলে যে বলো দাদা আমাকে চিনতে পেরেছো কিনা। সবাইকে তখন বলে যে আমি এনার ছোট ভাই এবং সেখানে খাবার খাওয়া শুরু করে দেয়। তারপর এখানে জুন তাকে বলে যে তুমি তো বলেছিলে তুমি অনাথ, তাহলে তো আমার ভাই কি করে চলে আসলো। টায়ং তখন তাকে বলে যে হ্যাঁ সে আমার ভাই। তারপর অন্যদিকে আমরা উজিনকে দেখতে পারি যে এখানে স্বীকার করছিল যে হ্যাঁ সে তারই ভাই। তারপর তারা দুজন আবার ভিতরে চলে আসে এবং 4 জনের এখানে কথা বলা শুরু হয়ে যায়। তারপর তাইং তাকে জানায় যে সে কি নিয়ে কাজ করে। তারপর জুন এখানে তার কাছ থেকে তার বয়স জিজ্ঞাসা করে। তখন তাইং তার দাদাকে বলে যে কি দাদা তুমি আমার ব্যাপারে এদেরকে কিছুই বলুনি। তারপর উজিন এখানে তাকে বলে যে বাইরে চলো, তোমার সাথে কিছু কথা রয়েছে। কি কথা বলবে বাইরে নিয়ে গিয়ে? এটাই বলবে যে আমাকে কেন সেই শিশু আশ্রমে ছেড়ে এসেছিলে। তারপর সে সেখানে বলে যায় যে একে বিয়ে করো না, এ খুব বাজে একটা লোক। তারপর সে সেখান থেকে বলে বেরিয়ে যায়। উজিন তাকে এখানে বাইরে আটকাতে এসেছিল কিন্তু তাইং তাকে বলে যে তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে। তারপর এখান থেকে সে তার বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সে সেই বক্সটাকে খোলে, সেই পুরনো বক্সটিকে যেটার মধ্যে সেই পুরনো ক্যামেরাটা ছিল। এরবার তার দাদাই তাকে এই ক্যামেরাটা দিয়েছিল। টাইং এটা দিয়ে ছোটবেলা থেকেই ফটো তুলতো। তাদের লাইফটা খুব ভালোভাবে চলছিল। তারপর একদিন খুব বৃষ্টি হচ্ছিল। তার ভাই এখানে তাকে একটা শিশু আশ্রমের সামনে নিয়ে আসে এবং তাকে বলে যে দেখো তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, বৃষ্টি থেমে গেলে আমি তোমাকে নিতে আসবো। টাইং সেখানে অনেক বেশি কান্না করছিল কিন্তু উজিন সেখান থেকে তাও চলে যায়। আর সেভাবে সেখানে বৃষ্টি থামা পর্যন্ত টাইং সেখানে অপেক্ষা করে যাচ্ছিল কিন্তু এখানে উজিন আর কখনোই আসলো না। আর সেই শিশু আশ্রমে এখানে তাকে নিয়ে নেওয়া হয়। তারপর আমরা এখানে প্রেজেন্ট সিন দেখতে পারি যেখানে এখানে তাদের দুজনের বিয়ে হচ্ছিল, যেখানে জুন দেখছিল যে উজিনের পরিবারের লোক থেকে এখানে কেউই আসেনি। এভাবে দিন পার হয়ে যায়। তারপর আমাদেরকে এখান থেকে 3 বছর পরের সিন দেখানো হয়। সবার লাইফ এখানে চেঞ্জ হয়ে গেছে। তাই এখানে তার লাইফে অনেক বেশি ডেভেলপ করে নিয়েছে। সে এখানে একটা অ্যাপার্টমেন্টও কিনে নিয়েছে এবং সে ফটোগ্রাফি সেখানে ছেড়ে দিয়েছে আর এখন সে একটা নতুন কাজ শুরু করতে চলেছে। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি সে এখানে একটা কোম্পানিতে কাজ করতে শুরু করে দিয়েছে কিন্তু এখনো সে কোনো কোম্পানিতে পার্মানেন্ট এমপ্লয় হতে পারেনি। সেই কারণে সে সেখান থেকে আপসেট হয়ে সেই জায়গার কাজটিকেও ছেড়ে দেয়। সেখানের বস তাকে বলছিল যে দেখো এখানে লোকেরা পয়সা দিয়ে পার্মানেন্ট জবটাকে পায়। জুনের লাইফ ঠিক মতো চলছিল না, সেই কারণে তার বোন এখানে ফোন করে তাকে তার বাড়িতে ডাকে। সে তাকে বলছিল যে দেখো তোমাকে এখন আমার সাথে শিফট হয়ে যাওয়া উচিত কারণ তুমি এখন নতুন নতুন কোম্পানিতে অ্যাপ্লাই করছো, সেই কারণে একটা সময় তুমি জব তো ঠিক পেয়ে যাবে, সেই জন্য চিন্তা করো না। সেই জন্য এখানে তার বোন এখানে তার জন্য অনেক বই কেনে এবং সেখানে একটা রুমও বানিয়ে রেখেছিল যেখানে সে চাইছিল যে জুন যেন এখানে থাকুক আর সে যেন এখানে থেকে এখানে পড়াশোনা করে সেই কোম্পানিতে অ্যাপ্লাই করুক যাতে সে সেখানে সে চাকরি পাক। কিন্তু জুন এখানে অনেক বেশি রেগে যায় এবং সে তাকে বলতে লাগে যে তুমি আমাকে সাহায্য কেন করছো, আমি একাই করতে চাই। তাকে বলে যে তুমি আমার উপর দয়া করো না। তারপর সে তাকে আরো উল্টো পাল্টা শোনাতে শুরু করে দেয়। সে সেই সময় অনেক বেশি রেগেছিল কারণ এই কদিন ধরে তার জীবন একদম ভালো কাটছিল না এবং সে এখান থেকে বলে যায় যে আমি আজকের পর এখানে আর কখনো ফেরত আসবো না। তার দিদি এখানে তাকে আটকানোর অনেক চেষ্টা করছিল কিন্তু সে তার দিদির কথা শুনলো না। তারপর দিদি এখানে উজিনকে ফোন করে, তখন উজিন তাকে বলে যে চিন্তা করো না, সে শুধুমাত্র রেগে রয়েছে, রাগ কমে গেলে সে ঠিক ফেরত চলে আসবে। আর যেহেতু এখানে সেই দিন তাদের অ্যানিভার্সারি ছিল সেই জন্য তারা এখানে কিছু নতুন করতে চাইছিল। তখন তার কাছে এখানে উজিনের ফোনে একটা মেসেজ আসে, সেখানে সে দেখতে পাচ্ছিল যে তার বাবা এখানে জেল থেকে ছাড়া পেতে চলেছে।
গেছে, অর্থাৎ এখানে এদের বাবাও ছিল যে এখানে জেলে ছিল। উজিন এখানে তাইনকে ফোন করছিল কিন্তু তাইন এখানে ফোনটিকে তুললো না। এখানে সে অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল যখন থেকে সে জানতে পেরেছে যে তার বাবা এখানে জেলের বাইরে চলে এসেছে। উজিনের স্ত্রী এখানে তাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তাইনের জন্য কিছু হয়েছে কিনা। উজিন এখানে ব্যাপারটা বলতে যাচ্ছিল, যখন সে ব্যাপারটা তাকে খুলে বলতে যাচ্ছিল তখনই তাদের সেখানে ট্রাকের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে জুন এখানে নতুন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দিয়েছিল, তখনই তার কাছে সেই অ্যাক্সিডেন্টের জন্য ফোন আসে। অন্যদিকে আমরা এখানে তাইনকে দেখতে পারি যে এখানে তার ঘরে বসে কম্পিউটারে একটা রুমের ডিজাইন করছিল। সেও তখন সেখানে সেম খবরটি পায়। তারপর আমরা জুনকে দেখতে পারি সে এখানে দৌড়ে দৌড়ে হসপিটালে যাচ্ছিল, কারণ সে তার দিদির সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে পারছিল। অন্যদিকে আমরা তাইনকে দেখতে পারি সে খুব ধীরে সুস্থে যাচ্ছিল, কারণ তার কোনো যায় আসছিল না। তারপর আমাদেরকে এখানে কিছুদিন পর শেষকৃত্যের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে মারা গেছে। এরপর এখানে জুন এবং তাইন প্রায় 3 বছর পরে একসাথে দেখা করছে। তারা যখন এখানে শোক পালন করছিল তখন পাশের রুম থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে, অর্থাৎ 20 মাসের একটা বাচ্চা ছেলে, অর্থাৎ উজিনের ছেলে উজুন। সে সেখানে অনেক বেশি কান্না করছিল। তারপর জুন এখানে তাকে সামলায়। তারপর উজুন এখান থেকে দৌড়ে তাইনের কাছে চলে যায়। তখনই সামনে থেকে তখন ফ্লাওয়ার আসছিল, যার জন্য সেখানে সে ধাক্কা খেয়ে যেত। সেই কারণে জুন তাকে সেখানে বাঁচাতে যাচ্ছিল। তায়াং তখন তাকে ভুল করে ধাক্কা মেরে দেয়, যার জন্য সেখানে সে পড়ে যায় এবং জুনের হাতে এখানে আঘাত লেগে যায়, যার জন্য এখানে তাকে এখানে হসপিটালে যেতে হয়। তারপর আমরা দেখতে পারি এখানে উজিনের সমস্ত কলিগরা আসছিল এবং এখানে তাদের সাথে দেখা করছিল এবং এসে বলছিল যে তোমার ভাই অনেক ভালো মানুষ ছিল। তারপর আমরা দেখতে পারি উজন এখানে টাইমকে ডিস্টার্ব করছিল। তারপর সে তার আঙুলটাকে এখানে নাকে ঢুকিয়ে সেখান থেকে ময়লা বের করে খেতে শুরু করে দিচ্ছিল, যেটা দেখে এখানে তায়ং এর প্রায় বমি চলে এসেছিল। তারপর সে এখানে দৌড়ে দৌড়ে তার কাছে আসছিল। তায়ং সেটা দেখে ভয় পেয়ে যায়। তারপরে এই বাচ্চাটা এখানে তার উপর বমি করে দেয়। তায়ং এখানে অনেক বেশি রেগে যাচ্ছিল, কারণ সে ভাবছিল যে সে শেষ পর্যন্ত এখানে কেন এসেছে, আমার তো কোনো সম্পর্ক নেই এদের সাথে। তারপর সে এখানে উজুনকে একটা বালতির মধ্যে বসিয়ে সেখান থেকে বাইরে নিয়ে এসেছিল, অর্থাৎ এখানে পুরো একটা ড্রামা চলছে। লোকে তো এখানে তাদেরকে নিয়ে অনেক কথা বলা শুরু করে দিয়েছে। সবাই বলছিল যে দেখো কিরকম কাকা এখানে বাচ্চার দেখভাল ঠিক মতো করছেও না। তখনই সেই মুহূর্তে সেখানে জুন চলে আসে এবং সে বলে যে বাচ্চাটা এখানে বালতির মধ্যে কেন বসে রয়েছে। তখন সে সেখান থেকে তাকে তুলে কোলে নিতে লাগে, কিন্তু তার হাতে এখানে আঘাত লেগেছিল। তারপরে সেখানে কিছুক্ষণ পর তার বান্ধবী চলে আসে। তারপর কিছুক্ষণ পর তারা এখান থেকে চলে যেতে লাগছিল সবকিছু শেষ করে। তারপর আমরা দেখতে পারি এখানে কিছুক্ষণ পরে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি চলে আসে। সে এসে জিজ্ঞাসা করছিল যে বাচ্চাটাকে কে পালন করবে। তাইম তখন তাকে বলে যে আমি কি জানি, আমি চিনি না এই বাচ্চাটিকে। সে মানা করে এখান থেকে বেরিয়ে যায়। জুন তাকে লালন পালন করার জন্য রাজি হয়ে গেছিল, কারণ সেই তাকে পালবে সেটা সে আগে থেকেই জানতো। জুনের হাত এখন পর্যন্ত ভেঙে রয়েছে, সেই কারণে তাইম এখানে তার জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দেয় এবং তাকে বলে যে মজা করো তোমরা, আর এরপর দিন থেকে আমাকে তোমার আর মুখ দেখাবে না। তারপর উজুনকে একটা ক্যান্ডি দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে উজুনকে নিয়ে তার দিদির বাড়িতে চলে আসে। সেখানে একটা রুম রয়েছে যেটা অনেক বেশি সুন্দর ছিল এবং সেখানে অনেকগুলো বই রাখা ছিল। এই ঘরটা এখানে তার দিদি তার জন্যই বানিয়েছিল। এরপর এখানে জুনের অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছে, কারণ সে এখানে তার দিদির সাথে অনেক বাজেভাবে কথা বলেছিল। তখনই উজুন এখানে তার মাকে খুঁজতে খুঁজতে চলে আসে এবং এসে এখানে জুনকে ধরে ফেলে। তখনই তার কাছে মেসেজ আসে যে কোম্পানি এখানে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর তাকে এখন এখানে ইন্টারভিউর জন্য ডাকছে। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি সে এখানে নতুন অ্যাপার্টমেন্ট কেনার জন্য তার বন্ধুর সাথে এনজয় করার জন্য এসেছে। তখন তার বন্ধু তাকে বললে যে না না, কোনো অন্য একটা ব্যাপার রয়েছে। তুমি যখন লাস্ট বার তোমার ভাইয়ের সাথে একটা দেখা করে এসেছিলে তখনও তুমি ড্রিঙ্ক করেছিলে, এখনো আবার ড্রিঙ্ক করছো, কি হয়েছে আমাকে সত্যি সত্যি করে বলো। তখন তাইন থেকে বলে যে আমার ভাই মারা গেছে, মজা করো, আমি তার শেষ কৃত্যটাকে পালন করে আসছি, এতে আমার কি যায় আসে, কিন্তু একটা ব্যাপার আমার অনেক বেশি চিন্তিত করছে। তখন সে দেখতে পারে যে যখন তার ভাই তাকে ফোন করছিল তখন সে তার উত্তর দিচ্ছিল না। তারপর তার ভাই তাকে বলেছিল যে দেখা করে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিল, সেই কথাটা আসলে কি ছিল সেটা সে আর জানতে পারলো না। এরপরের দিন আমরা দেখতে পারি এখানে পুরো ঘরটা নোংরা হয়ে গেছে। সে ভাঙা হাত দিয়ে এখানে রান্না করার চেষ্টা করছে এবং এখানে উজুনকে খাওয়ানোর চেষ্টাও করছে। এখানে খাবার কম খায় কিন্তু বমি বেশি করে। তখন এখানে তার ফ্রেন্ড চলে আসে এবং সে এসে বলে যে এটা ঘর না, ময়লা ফেলার জায়গা, এবং এখানে এসে তাকে সাহায্য করতে শুরু করে। সে এখানে পুরো ঘরটাকে পরিষ্কার করে দেয়, এমনকি সে এখানে জুনের চুলটাকে
থেকেও ধুয়ে দেয়। জুন এখানে তাকে সমস্ত কিছু বলে, সে বলে যে আমার অ্যাপ্লিকেশন সিলেক্ট হয়ে গেছে, এবার হয়তো আমি আমার জবটিকেও পেয়ে যাবো, এর সাথে সাথে আমি এখন উজুনকেও বড় করতে পারবো, কিন্তু আমার এখন এখানে ইন্টারভিউর জন্য যেতে হবে, কিন্তু উজুনকে এখন কে দেখবে? তখন তার বান্ধবী তাকে বলে যে চিন্তা করো না, আমি দেখে নেব, আমি আমার কাজের থেকে 1 ঘন্টার জন্য ব্রেক নিয়ে নেব। ততক্ষণে এখানে উজুন পটি করে দেয়, আর এটাকে ধুয়ে এই দুজন বান্ধবী অনেক বেশি বিরক্ত হয়ে যায়। দুজনে এখানে গিভ আপ করে দিয়েছে, তাদের মনে হচ্ছিল তাকে এখানে একা সামলানো অনেক বেশি কঠিন হবে। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে তোমার এখানে তায়ুংকে ডাকা উচিত হবে। অন্যদিকে আমরা এখানে তায়ুংকে দেখতে পারি যে তার অ্যাপার্টমেন্টটা এখানে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করছিল, যেটা ডিজাইনটা সে নিজেই বানিয়েছিল, কিন্তু এই জিনিসটা অনেক রিস্কি হতে পারে। কিন্তু সেখানে যে কাজ করতে এসেছিল সে বলে যে এটা করা অনেকটা রিস্কি হবে, কারণ ঘরের মধ্যে জলের পাইপটা এখানে ফেটে যেতে পারে, যার কারণে পুরো ঘরে এখানে জল ছড়িয়ে যেতে পারে। কিন্তু তায়ুং তখন সেই ইঞ্জিনিয়ারকে বলে যে যেটা করার সেটা করো, আমি তোমাকে ঠিক বেশি পয়সা দিয়ে দেবো। এরপর আমরা এখানে জুনের কোম্পানির সিইও ইউনসুককে দেখতে পারি। সে একজন গ্রিন ফ্ল্যাগ ছিল এবং সে এখানে খাবার বানিয়ে খাওয়াচ্ছিল। ইউনসুক এখানে অফিসে চলে এসেছিল, তারপর এখানে নতুন এমপ্লয়ীদের লিস্ট চেক করছিল, যেখানে সে জুনের নামও দেখতে পারে, আর ইউনসুকের মুখে এখানে হাসি চলে আসে। আর এখানে আমরা দেখতে পারি যে সে তাকে আগে থেকেই জানতো। তারপর আমাদেরকে এখানে একটা সুন্দর মুহূর্ত দেখানো হয়। এখানে দেখে মনে হচ্ছিল যে হয়তো এরা দুজন আগে কোনো সময় একসাথে একটু সময়ের জন্য ডেট করেছিল। এরপর এখান থেকে জুন ইন্টারভিউর জন্য যাচ্ছিল, তখন সে তার ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞেস করছিল যে কখন চলে আসবে, কিন্তু তার বান্ধবী তাকে বলে যে কি করে আসবো, আমার ম্যানেজার আমাকে বুসান পাঠিয়ে দিচ্ছে, সেই কারণে সম্ভব নেই যে আমার ওখানে যাওয়ার। বলো তাহলে এবার আমি কি করব? সেই জন্য আমার পসিবল হবে না, কিন্তু বলো তুমি আমার কি করা উচিত? নিজের জবটাকে ছেড়ে দেবো? না না না, আমি আমার মাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারছি না আমার কি করা উচিত হবে। কিন্তু জুন তখন থেকে বললো যে না না, আমি দেখে নিচ্ছি, ছেড়ে দাও, তুমি যাও। তারপর জুন এখান থেকে তার প্রতিবেশীর কাছে সাহায্য চায়, কিন্তু তার প্রতিবেশী এখানে তাকে মানা করে দেয়। তারপর জুন এখান থেকে অন্য বান্ধবীদেরকে ফোন করে, তারপর এদিক ওদিকের লোকেদেরকে ফোন করে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হচ্ছিল না। তখন শেষ মুহূর্তে সে এখানে তায়ুংকে মেসেজ করে এবং বলে যে আমি এই বাচ্চাটাকে সামলাতে পারবো না, সেই কারণে সে এখানে তাকে সেই বাড়ির ঠিকানা দিয়ে বলে যে আমি এখান থেকে যাচ্ছি। সেই কারণে তায়ুং সেখানে দৌড়ে দৌড়ে সেই বাড়িতে আসে। তারপর জুন এখানে তার মতামত জানায়, সে তাকে বলে যে আমার 2-3 ঘন্টার জন্য সময় লাগবে, আমি একটা ইন্টারভিউতে যাচ্ছি, আর এমনিতেও তুমি এর কাকা হও, আর এ তোমাকে দেখো পছন্দও করে। উজুন এখানে তার দায়িত্বটাকে তায়ুংয়ের উপর দিতে চাইছিল, কিন্তু তায়ুং এখানে বাচ্চাটার থেকে দূরে সরে যাচ্ছিল। তারপর জুন সেখানে নাটক করতে শুরু করে দেয়, সে বলে যে দেখো আমার হাত ভেঙে রয়েছে। তায়ুং সেখানে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি জুন এখান থেকে পালিয়ে যায়। তারপর তায়ুং এখানে ঘরের চারিদিকে ঘুরতে শুরু করে দেয় এবং চারিদিকে ঘুরে ঘুরে ফটোগুলো দেখছিল। তারপর তার কাছে সেই ঘর বানানোর লোক তার ফোন আসে, সে তার কাছে ফটো চাইছিল যে কিভাবে ঘরটিকে বানাতে হবে। তারপর তায়ুং এখানে তাকে সেই ফটোটা পাঠিয়ে দেয় যে কিভাবে কোথায় ভাঙতে হবে। তারপর সে এখানে উজুনকে ময়লা তোলার মতো তুলে নিয়ে গিয়ে এখান থেকে তার বাড়িতে নিয়ে চলে আসে। এখানে এসে সে একটা ডক্টরকে ফোন করে এবং তাকে জিজ্ঞেস করে যে আমি তাকে বার্গার খাওয়াতে পারবো কিনা। তারপর সেই ডক্টর তাকে বলে যে হ্যাঁ সবকিছু খাওয়াতে পারবে। তারপর তায়ুং এখানে তাকে বার্গার খাওয়ানো শুরু করে দেয়, কিন্তু ওই বাচ্চাটা এখানে অনেক বেশি দুষ্টু ছিল, সে এখানে জিনিসপত্রগুলো ফেলতে শুরু করে দিয়েছে, এর সাথে সাথে দামি জিনিসগুলোকেও ভেঙে দিচ্ছিল। বিছনাটাকেও সে এঁটো লাগিয়ে ময়লা করে দিয়েছে, অর্থাৎ ঘরের অবস্থা পুরো সে ময়লা করে রেখেছে। তারপর তায়ুং এখানে রাগের মাথায় তাকে এখান থেকে ঘরের বাইরে ফেলতে যাচ্ছিল এবং জুনকে সে একটার পর একটা ফোন করে যাচ্ছিল। তারপর এখানে সেই বাচ্চাটার হাত লেগে এখানে তার ফোনটা নিচে পড়ে যায় এবং তার উপর দিয়ে একটা গাড়ি চলে যায়, যার ফলে এখানে ফোনটি পুরো ভেঙে যায়। এরপর জুন এখান থেকে ইন্টারভিউর পর বাইরে আসে এবং সে দেখতে পারে এখানে অনেক ভিড় জমে রয়েছে। সেখানে সে দেখতে পারে এখানে তো উজুন এসেছে, সে এখানে জিনিসপত্রগুলোকে ভাঙচুর করে হল্লা বানিয়ে দিয়েছে। তাইমও তখন সেখানে ছিল এবং সেখানে তাকে জিজ্ঞাসা হচ্ছিল যে বলো বেবি কিরকম ইন্টারভিউ গেল? আমার তো এমনি অবস্থা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি এখন তোমার অবস্থা খারাপ করে দেবো। তারপর জুন তাকে এখান থেকে বাইরে টেনে আনে এবং তাকে বলে যে তুমি আমাকে বেবি কেন বলছো? তখন টাইম তাকে বলে যে আরে তোমার হাতটা ঠিক হয়ে গেছে। তখন জুন তাকে বলে যে আরে না, আমি শুধু হাত থেকে ব্যান্ডেডটা খুলে দিয়েছি, কিন্তু তুমি একটা বাচ্চা সামলাতে পারছো না, তুমি কাকা হও তার। তাই তখন তাকে বারবার বলছিল যে আমি কোনো কাকা হই না তার। ইতিমধ্যে সেখান থেকে টাডলার গায়েব হয়ে যায়, কারণ সে জলের মধ্যে এখানে গিয়ে খেলতে শুরু করে দিয়েছে। কিন্তু তাকে বাঁচানোর জন্য এখানে তারা ভিতরে যাচ্ছিল না, কারণ তারা এখানে ভয় পাচ্ছিল। তারপর তারা সেখান থেকে একসাথে ভিতরে যায় এবং তাকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং তায়ুং এখানে রাগের মাথা তাকে বলে যায় যে এরপরে আমার সামনে তোমরা দুজন আর আসবে না। তারপর জুন এখানে উজুনকে রাত্রিবেলা জিজ্ঞেস করছিল যে তুমি তার বাড়িতে কি করেছিলে, যার কারণে সে তো বেশি রেগে গেছিল। এখানে তায়ুং আরামসে
বাড়িতে ঘুমাচ্ছিল। তারপর সে এখানে রানিং করতে আসে। তখন তার কাছে সেই ওয়ার্কারের ফোন আসে এবং সে তাকে বলছিল যে বাড়িতে পাইপটি ভেঙে গেছে, যার কারণে এখানে বাড়িতে জল জমে যাচ্ছে। তারপর সে এখানে এসে দেখে যে সত্যি এখানে জল জমে যাচ্ছে। ওয়ার্কারের কাছে এখানে কোনো আইডিয়া ছিল না, কিন্তু এটা ঠিক করতে প্রায় এখানে 1 মাস সময় লাগবে। কিন্তু ততক্ষণে এখানে তায়ুংয়ের জিনিসপত্র চলে এসেছে, যে এগুলো সে এখানে অনলাইনে অর্ডার করেছিল নতুন ঘরের জন্য। তারপর সেগুলো ভাবছিল যে এগুলো রাখবে কোথায়। তার অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছিল। সে বুঝতে পারছে না যে এইগুলো সে আসলে রাখবে কোথায়। সে এখানে সমস্ত ফ্রেন্ডদেরকে ফোন করে সাহায্য চাইছিল, কিন্তু সবাই তাকে এখানে মানা করে দিচ্ছিল। তারপর আমরা দেখতে পাই উজুন বাড়িতে ছিল এবং সেখানে বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছিল। সে যখন বাইরে গিয়ে দেখে তখন সে দেখতে পারে যে এখানে নতুন প্রতিবেশী এসেছে থাকার জন্য। জুনু সেখানে দেখতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কোন রুমে থাকতে চলেছো। সেই মুহূর্তে সে জানতে পারে এটা তো তার ঘরের নাম্বার। সেই মুহূর্তে সেখানে তায়ুং চলে আসে এবং সমস্ত জিনিসপত্র এখানে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। জুনের জিজ্ঞাসা করতে এখানে তায়ুং বলে যে আমি হলাম উজুনের কাকা, সেই জন্য আমার এখানে দায়িত্ব যে আমি তার দেখভাল করব, এর জন্য আমি এখানে চলে এসেছি। আর এমনিতেও তো সে আমাকে পছন্দ করতো। তখন এখানে জুন বলে যে আরে না না, আমি তো এমনি বলেছিলাম এবং তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমি একটা মেয়ে, আমি তোমার সাথে থাকতে পারবো না। কিন্তু তখন তায়ুং তাকে বলে যে ঠিক আছে, তাহলে আমাকে পয়সা দিয়ে দাও। উজুন এখানে আমার ঘরের জিনিসপত্র ভেঙে ফেলেছে এবং তার সাথে সাথে আমার ফোনটাও ভেঙে দিয়েছে, যার কারণে এখানে ওয়ার্কার আমাকে ফোন করতে পারেনি এবং সেই জন্য আমার বাড়িতে এখানে জল জমে গেছে আর এখন সেখানে আর থাকাও যাবে না। আর সেটা ঠিক হতে এখানে 1 মাস লাগবে। আর তুমি জানো এই দোষটা আসলে কার? জুন তখন বলে যে আমি একটা মেয়ে আর আমি এইভাবে কোনো ছেলের সাথে থাকতে পারবো না। কিন্তু তায়ুং তখন সেখানে হাসতে শুরু করে দেয় এবং তাকে বলে যে আরে তুমি আমার টাইপের নও। তারপর তায়ুং তাকে আরো বলে যে আরে এই বাড়িটা তো তোমারও না, তুমি সরো সামনে থেকে, আসল মালিকের কাছ থেকে জিজ্ঞেস করতে দাও। তারপর সে এখানে উজুনের কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে আমি তোমার বাড়িতে থাকতে পারবো কিনা। উজুন তখন সেখানে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেয়। ব্যাস হয়ে গেল কাজ। তারপর তায়ুং এখানে পুরো ঘরের মধ্যে তার জিনিসপত্রগুলো শিফট করিয়ে দেয় আর জুন এখানে সেখানে বসে বসে থেকে বিরক্ত হয়ে সে এখানে ঘুমিয়ে পড়ে। তারপর যখন তার চোখ খুলে তখন সে দেখতে পারে তায়ুং এখানে ঘরের সমস্ত কাজ করে নিয়েছে। সে এখানে খাবারও বানিয়ে নিয়েছে এবং বাথরুমটাকেও ক্লিন করে নিয়েছে। এই ঘরটা এত বেশি পরিষ্কার হয়ে রয়েছে সেটা সে এরকম প্রথমবার দেখলো। আর তায়ুং এখানে বাইরে উজুনের সাথে খেলাও করছিল, অর্থাৎ ছেলেটা এখানে খুব ভালো। তারপর ইতিমধ্যে এখানে জুনের কাছে একটা মেসেজ আসে, যেখানে তার কাছে মেসেজ এসেছিল যে তার চাকরিটা এখানে সে পেয়ে গেছে। তারপর সে খুশি হয়ে এখানে তায়ুংকে বলে, তখন তায়ুং তাকে বলে যে বাহ ভালো, যাও কাজে যাও, আর এখন যাও তুমি ফ্রেন্ডদের সাথে এনজয় করো, আমরা দুজন এখানেই রয়েছি, তুমি চিন্তা করো না। তারপর সে এখান থেকে তার ফ্রেন্ডের কাছে চলে আসে এবং তাকে এখানে সমস্ত কিছু খুলে বলে। তখন তার বান্ধবী তাকে বলে যে আরে বাদ দাও, কি বা হয়ে যাবে, সে ধরে না তোমাকে কিছু করতে যাচ্ছে, এমনিতেও তোমরা আর্ধেক কাজগুলো বাড়িতে করে নিও, তাহলে তোমরা সেখানে শেয়ার করে থাকতে পারবে। অন্যদিকে আমরা এখানে তায়ুংকে দেখতে পারি, সে এখানে বন্ধুর সাথে মিলে তার নতুন অ্যাপার্টমেন্টটাকে পরিষ্কার করতে এসেছে। তখন তার বন্ধু তাকে বলছিল যে তোমাদের মধ্যে যদি ওরকম কিছু হয়ে যায় তখন তুমি কি করবে, আর তোমরা যদি সেখানে ঝামেলা করো এবং সে যদি তোমাকে সেখান থেকে বের করে দেয় তাহলে তুমি কি করবে। তখন তায়ুং তাকে বলে যে আরে না না, সে এখন একটা জব পেয়ে গেছে আর এখানে উজুনকে দেখার জন্য কাউকে একটা প্রয়োজন হবে। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি, সে এখানে বেবি সিটার হায়ার করার জন্য ভাবছিল, কিন্তু এখানে পয়সা তো বেশি ছিল যেটা তার বাজেটের বাইরে চলে যাচ্ছিল। তখন তার বান্ধবী থেকে বলে যে আরে তায়ুং আছে, তাকে দিয়ে করিয়ে নাও। সেই কারণে সে এখানে তায়ুংকে ফোন করে ডাকে দেখা করার জন্য। তখন তায়ুং তাকে বলে যে চলে এসেছে না ফোন, এবার আসবে মজা। তারপর আমরা তাদের দুজনকে এখানে বাড়িতে দেখতে পারি এবং তাকে দেখে মনে হচ্ছিল যে এখানে কোনো একটা বড় ডিল হতে চলেছে। জুন এখানে একটা এগ্রিমেন্ট তৈরি করেছিল, ঘরে পরিষ্কার করা, বাচ্চাকে পরিষ্কার রাখা, কে কতটা করবে, কি করতে হবে এবং কখন করবে, সেগুলো সমস্ত কিছু এতে লেখা রয়েছে। তারপর তারা এখানে হ্যান্ডশেক করে এখানে ডিলটাকে ফাইনাল করে এখানে এগ্রিমেন্টে সাইন করে নিয়েছে। আর তায়াং এখানে সেই রুমটাকে সিলেক্ট করেছে যেটাকে জুনের দিদি তাকে গিফট হিসেবে দিয়েছিল এবং তায়াং সেই রুমে ঢোকার সময় বলে যে আমার রুমে নক না করে একদমই ঢুকবে না। তারপর সে ভিতরে ঢুকে সেখানে শুয়ে পড়ে। রুমের মধ্যে সে নিজের জিনিসপত্র সব রেখে নিয়েছে, সে তার ইচ্ছে মতো রুমটাকে সাজিয়েও নিয়েছে। তারপর এখানে তায়াং রুমটাকে দেখতে দেখতে ভাবছিল যে এই রুমটা হয়তো আগে জুনের ছিল। তারপর এখানে তায়াং তার ফার্নিচার গুলোকে বলছিল যে আমি খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি, সে এখানে ভাবছিল যে চাকরিটা যেন সে তাড়াতাড়ি পেয়ে যাক, তাহলেই আমি তায়াংকে এখান থেকে বের করে দিতে পারবো। তারপর আমরা দেখতে পারি জুন এখানে তায়াং এর রুমে গিয়ে দরজা নক করা শুরু করে দেয় এবং তাকে গিয়ে সেখানে জিজ্ঞাসা করতে শুরু করে দেয় যে আমরা দুজনে যদি কাজে চলে যাই তাহলে এখানে উজুনের খেয়াল কে রাখবে। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যেখানে তায়ং তার বসের কাছ থেকে লিভ চাইছিল। সে তার বসকে গিয়ে বলছিল যে আমাকে বাচ্চা সামলাতে হবে, সেই কারণে আমাকে একটা লিভ দিয়ে দাও। কিন্তু তার বস তাকে বলছিল যে তোমার তো কোনো বাচ্চাই নেই, তাহলে তোমাকে কিভাবে লিভ দিয়ে দেব। কিন্তু তখন তায়ং তাকে জানায় যে আসলে বাচ্চাটা আমার একটা
রিলেটিভের। তারপর তার বস তাকে জানায় যে আমাদের একটা ফটোগ্রাফারের কমতি রয়েছে যে এখানে হোটেলের ছবি তোলে, সে কোথাও একটা চলে গেছে, তুমি চাইলে সেখানে কাজটি করতে পারো, তাহলেই আমি তোমাকে লিভ দিতে পারবো। কিন্তু এটা শোনার পর এখানে তায়ং একটু ভাবতে লেগে যায়, কারণ তার আবারও ক্যামেরার তোলাটা একটু কঠিন হয়ে উঠেছে। সে 3 বছর আগে এখানে ক্যামেরাগুলোকে প্যাক করে রেখে দিয়েছিল, আর এখন আবারও তার এই ক্যামেরাটাকে নিয়ে ছবি তোলাটা একটু কঠিন হয়ে উঠেছে। তার সত্ত্বেও সে এখানে বাধ্য হয়ে ক্যামেরাটাকে তুলে এখানে হোটেল রুমে ছবি তুলতে শুরু করে দেয়। এরপর সেই হোটেলে আমরা পাশের রুমে একটা মিচু বলে একটি মহিলাকে দেখতে পারি। সে অনেক বেশি বড় লোক ছিল, আর সে একটা কোম্পানি চালাতো ফটোগ্রাফির। তার ম্যানেজার তাকে বলছিল যে তুমি কেন সবসময় এরকম একটা নোংরা হোটেলে থাকো, কিন্তু তখন মিচু তাকে জানায় যে আমার এখানে ভালো ঘুম আসে। তারপর তার ম্যানেজার তাকে বলে যে আমাদের অনেকগুলো ফটো মিস হয়ে গেছে, এর ফলে আমাদের অনেক বেশি লস হয়েছে। কিন্তু মিচু তখন থেকে বলে যে হ্যাঁ এতে তোমারই দোষ, তুমি যদি এরকম রুম খোঁজো তাহলে তো আমার ঘুম চলেই আসবে, সেই কারণে তাড়াতাড়ি করে এমন একটা রুম খোঁজো যেখানে সানলাইট আসবে এবং হাওয়াও আসবে। তারপর এই ম্যানেজার তার ম্যানেজারকে ফোন করে বলছিল যে তাড়াতাড়ি একটা রুম খুঁজে নিতে। তখনই সেই ম্যানেজারটা এখানে তাইংকে দেখতে পেরে যায় এবং তাকে ফটো তুলতে দেখে এখানে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তারপর তাকে গিয়ে বলতে লাগে তুমি এখানে মিস মিচুর জন্য কাজ করবে। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি যে এখানে শিখছিল যে কিভাবে একটা বাচ্চাকে সামলাতে হয়, এবং সে একটা নোটে এগুলোকে লিখে লিখে ফ্রিজের মধ্যে আটকিয়ে রাখছিল, এবং তার সাথে সাথে সে উজুনকেও শেখাচ্ছিল যে দিনের বেলা কিভাবে থাকতে হবে। অন্যদিকে এখানে ম্যানেজার তাইংকে বলছিল তোমার ফটোগুলো অনেক ভালো এসেছে, সেই কারণে এগুলোকে আমি কিনতে চাই, কিন্তু তুমি যদি আমার সাথে কাজ করতে না চাও তাহলে কোনো ব্যাপার না, কিন্তু তুমি একবার চেষ্টা করে দেখতে পারো, এর জন্য আমি তোমাকে 1 মিলিয়ন ওয়ান দেবো। তারপর এখান থেকে তাইং বাড়িতে চলে আসে। তারপর এখানে জুন আসে এবং তাকে বলে যে তোমাকে এইটার মধ্যে উজুনের দিনের বেলা সমস্ত অ্যাক্টিভিটি লিখতে হবে এবং তার ছবিও পাঠাতে হবে। কিন্তু তাইং এর এই সমস্ত কিছুর উপরে ইন্টারেস্ট ছিল না। কিন্তু জুন তখন থেকে বলে যে তোমার মতো হারামি ছেলেরা যে এখানে উজুনকে সস খাবিয়ে দিয়েছিল, তাহলে আমি কিভাবে তোমার উপর বিশ্বাস করতে পারবো, সেই জন্য তোমাকে সবসময় এখানে লাইভ আপডেট দিতে হবে। না চাইতেও এখানে তায়ংকে ব্যাপারটা মানতে হয় এবং রেগে তার রুমে চলে যায়। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পারি জুন এখানে উজুনকে খাবার খাওয়াচ্ছিল। তারপর সে এখান থেকে তায়াং এর রুমে গিয়ে তার দরজাটাকে নক করতে শুরু করে দেয় এবং তাকে বলছিল এখন তো 8টা বেজেছে, কিন্তু আমার কাজটা তো এখান থেকে 9টা থেকে চালু হয়। সে তখন তাকে বলে যে আরে না না, 9টার সময় তো আমার ডিউটি চালু হয়, তার জন্য তো আমাকে 8টার সময় বাড়ি থেকে বেরোতে হবে, তাহলে তো ঠিক সময় আমি এখানে কাজে পৌঁছাতে পারবো। তার সাথে সাথে সে তাকে আরো জানায় যে আমার 6টার সময় ছুটি হয় এবং সেই জন্য আমি 7টার সময় ঘরে ঢুকবো। এগ্রিমেন্টে এই সমস্ত কিছু লেখা ছিল, তুমি হয়তো ভালো করে সেটাকে পড়োনি। তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে তায়াং এখানে উজুনকে খাবার খাওয়াচ্ছিল, আর জুন আজকে অনেক খুশিতে তার অফিসটাকে প্রথমবার জয়েন করছে। সে ঢোকা মাত্রই এখানে তার একটা আই কার্ড পেয়ে যায়। এটা দেখে সে আরো বেশি খুশি হচ্ছিল, কারণ সে এখন একটা বড় কোম্পানিতে জব পেয়ে গেছে। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি যে এখানে রুমটাকে ক্লিন করছিল এবং সে তখন ভাবছিল যে জুন এখানে কেন লিভিং রুমে ঘুমায়। সে চাইলেই তো পাশে থাকা একটা মাস্টার বেডরুমে ঘুমাতে পারে, কারণ এই ঘরের মধ্যে 2টো রুম রয়েছে। এরপর এখানে তায়ং সারাদিন এখানে উজুনের ছবিগুলো জুনকে পাঠাচ্ছিল এবং জুনও সেগুলোকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। তায়ং এখানে উজুনকেও তার রুমে ঢুকতে বারণ করছিল এবং তাকে এখানে না বলা শেখাচ্ছিল। এভাবে পুরো দিনটি পার হয়ে যায়। তারপর তায়ং দেখছিল যে এখন 6টা বাজে, এখনো তো 1 ঘন্টা বাকি জুনের আসার। তারপর যখন তায়ং এখানে স্নান করতেই ঢোকে তখন সে দেখতে পারে যে এখানে গরম জল আসছে না, সেই কারণে সে সেই অবস্থায় বাইরে চলে আসে। তখনই সেখানে জুন চলে আসে এবং জুন এখানে তায়ংকে জামা কাপড় ছাড়া দেখে অনেক বেশি চিৎকার করে। তারপর আমরা এখানে তাদেরকে ওয়াটার হিটারটাকে ঠিক করতে দেখি, হয়তো এটা খারাপ হয়ে গেছে। তখন তায়ং এখানে তাকে কথা শোনাতে হয়ে বলে যে তুমি কিরকম একটা বাজে ঘরে থাকো, সমস্ত কিছু কত পুরনো, আমার ঘরটাকে দেখে নিও, সবকিছু পুরো নতুন, এমন ঘরে কিভাবে থাকতে পারো, পুরো তো ডাস্টবিনের মতো ঘর একটা। তারপর তারা এখান থেকে হিটারটাকেও চেক করে, এটাও হয়তো খারাপ হয়ে গেছে, এরা হয়তো এগুলোকে ঠিক করতে পারবে না, সেই কারণে তারা এখানে মেকানিককে ফোন করে। তখন সেই মেকানিক তাদের কাছ থেকে 1 মিলিয়ন ওয়ান চাইছিল। এটা শোনা মাত্র তায়ং বলে যে ছেড়ে দাও, করো না। কিন্তু প্রবলেমটা এখানে উজুনের ছিল, সে যদি এখানে ঠান্ডা জলে স্নান করে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। তারপর সেখানে তায়ং চিৎকার করে বলে যে 7টা বেজে গেছে, আমার ডিউটি শেষ হয়ে গেছে, এবং সেখান থেকে বাই বলে চলে যায়। এখন কাজের জন্য জুন লেগে পড়েছে। জুন এখানে জল গরম করার জন্য একটা বড় বাসন খুঁজছিল এবং এখানে তায়ংকেও সাহায্যের জন্য ডাকলো। তারপর তারা দুজন মিলে এখানে তাকে স্নান করিয়ে দিচ্ছিল। তায়ং এখানে অনেক বেশি গর্ব ফিল করছিল যে সে কিভাবে একটা ছোট্ট বাচ্চাকে স্নান
করাতে সাহায্য করেছে। কিন্তু জুন তাকে বলছিল তুমি একটা নিকাম্মা, তোমার জন্য আমাদের লেট হয়ে গেছে, রাত্রি 11টা বেজে গেছে, তুমি কিছুই পারো না। এর মধ্যেই আমরা দেখতে পারি উজুন আবার জলের মধ্যে নেমে পড়েছে। তারপর তারা দুজন এখানে তাকে বের করে আনে এবং তাকে শোকায়। এর পরের দিন আমরা দেখতে পারি তায়ং এখানে উজুনের ছবি জুনকে পাঠিয়ে বলছিল যে দেখো তোমাদের দুজনের মধ্যে কে বেশি আগলি। তারপর তায়ং হাসতে লেগে যায় এবং তাকে বলছে যে আজকে তো তুমি স্নান করে যাওনি, এই জন্য চুলটাকে ঠিক করে রেখো যাতে অফিসের লোকেরা জানতে না পেরে যাক যে তুমি স্নান করোনি, তখনই সবাই তোমার উপর হাসবে। এর জন্য এখানে তাড়াতাড়ি করে সে তার চুল ঠিক করতে শুরু করে দেয়। তখনই সে এখানে সেই অফিসের ম্যানেজার চলে আসে এবং তাকে এখানে অফিসের রুলস এবং একটা নোট ধরাচ্ছিল এবং তাকে বলতে লাগে তুমি সেই লবির মেয়েটা না যেখানে সে হাজবেন্ড এবং তার একটা বাচ্চা চিৎকার করছিল, এবং তাকে বলতে লাগে যে তুমি তো সেই লবি গার্লটা, তার মধ্যে তোমাকে দেখতে লাগছে। তখন জুন তাকে জিজ্ঞাসা করে কোন লবি গার্ল। তখন ম্যানেজার বলে যে সেই লবি গার্লটা যার সেই দিন এখানে হাজবেন্ড এবং তার বাচ্চা চলে এসেছিল এবং সেখানে অনেক বেশি হল্লা মাচিয়ে দিয়েছিল। সেই মেয়েটি এখানে পপুলার হয়ে গেছে, তার ভিডিওটা এখানে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে, সেগুলোতে এখানে মিলিয়ন্স ভিউজ এসেছে। তারপর জুন দেখে এটা সত্যি কথা, কিন্তু এখানে জুনের মুখটা দেখা যাচ্ছিল না, পিছন থেকে শুধু চুলটা দেখা যাচ্ছিল। তখন তার ফ্রেন্ড তাকে সেই ভিডিওটা দেখায় এবং তাকে বলে যে এই ভিডিওটার মেয়েটা আসলে তুমি, এটা কোরিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে। তারপর তার ফ্রেন্ডটা তাকে আরো বলে যে এই ছেলেটাকে দেখতে অনেক বেশি সুন্দর, আসলে এখানে সে তায়ং এর কথা বলছিল। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি যে এখানে এআই এর দ্বারা সে হিটারটাকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু তায়ং এর কাছে এখানে টুলস ছিল না, এর জন্য সে তার প্রতিবেশীর কাছে সাহায্য চায়। তখন তার প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করে এই কিসের জন্য। তায়ং যখন তাকে সমস্ত কিছু বলে তখন তার প্রতিবেশী বলে যে আমি সাহায্য করব তোমাকে। তারপর তারা এখানে এসে হিটারটাকে ঠিক করতে শুরু করে দেয় এবং সেই লোকটা এখানে তাকে জিজ্ঞাসা করে যে সেই মেয়েটাকে তুমি কিভাবে চেনো আর সে এখানে কি করতে আসে, আর তুমি বাকে, তোমাকেও তো আমি প্রথমবার দেখলাম, মেয়েটা তো তাও এখানে প্রায় আসতো কিন্তু তোমাকে আমি এখানে প্রথমবার দেখলাম। অন্যদিকে আমরা এখানে অফিসের সিন দেখতে পারি যেখানে সব জায়গায় সেই লবি গার্লটাকে নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে এবং জুন এখানে তার মুখটাকে লুকাতে থাকছিল। তখনই সেখানে অফিসের সিইও ইউসুন সেখানে চলে আসে, সেও এখানে এই লিফটের মধ্যে ছিল। জুনের এখানে তাকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো তাকে আগে কোথাও দেখেছে, আর তখনই আমাদেরকে দেখানো হয় এখানে জুনের অফিসের টিম লিডার ছিল। তারপর এখান থেকে আমাদেরকে পাঁচটা সিন দেখানো হয়, তারা একসময় ইউনিভার্সিটিতে একসাথে ছিল। এই সমস্ত কথা এখানে জুনের ধীরে ধীরে মনে পড়ছে। অন্যদিকে আমরা এখানে ঘরে দেখতে পারি যারা এখানে হিটারটাকে ঠিক করছিল, তখন সেই হিটারের মধ্যে এখানে আগুন লেগে যায়। সেইটা দেখে এখানে ভয় প্রতিবেশী এখান থেকে পালিয়ে যায় এবং তায়ং এখানে অনেক বেশি ঘাবড়ে গেছে। তায়ংয়ের মনে হচ্ছিল যে সে আর এখানে বাঁচবে না, জুন তাকে মেরেই ফেলবে। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি যে এখানে অনেক বেশি ক্লান্ত হয়ে এখান থেকে বাড়ি ফিরছিল এবং সে মনে করছিল যে আমি তো আজকে ওভার টাইম করেছি, সেই কারণে আমি বাড়িতে গিয়ে শুধু গরম জলে স্নান করতে চাই। কিন্তু বাড়িতে এসে এখানে জুন অনেক বেশি অবাক হয়ে যায়, সে দেখে যে এখানে তো কারেন্টও আসছে না এবং এসে এখানে তায়ংকে জিজ্ঞাসা করতে শুরু করে দেয় যে তুমি এখানে কি করেছো, এটাতে লাইটও কেন জ্বলছে না। কিন্তু তায়ং তখন তাকে বলে যে আরে না না আমি কিছু করিনি। তারপর এখানে জুন তার মাকান মালিককে ফোন করতে লেগে যায়, সামনে থেকে রিপ্লাই আসেনি বলে এখানে সে মেসেজ করতে লেগে যায়। তখন তায়ং তাকে জানায় যে এত ভালোভাবে কে বলে, এবং সেখানে সে মেসেজ করতে লেগে যায় যে আমার ওয়াইফ এখানে অনেক দিন ধরে, এবং জুন তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয় এবং চিৎকার করে বলতে লাগে যে তোমার ওয়াইফ কে, আমাদের এখনো বিয়ে হয়নি। তারপর যখন তারা এখানে ফোনটাকে নিয়ে টানা হিস্টা করছিল তখন হাত লেগে এখানে সেই মাকান মালিকের কাছে একটা স্টিকার চলে যায় মিডল ফিঙ্গার দেখানোওয়ালা। এটা দেখে এখানে জুন অনেক বেশি ঘাবড়ে যায়, এখন তার মাকান মালিক তাকে আর ছাড়বে না। তারপর এখানে জুন তায়ংয়ের উপর অনেক বেশি রেগেছিল এবং তাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি দাদা দুজন এখানে জামা কাপড় ধুতে এসেছে আর সেখানেও সেই লবি গার্লের কথা হচ্ছিল। তখন এখানে সেই ভিডিওটা দেখাতে দেখাতে তায়ংকে বলেছে দেখো এটা তুমি আর এটা আমি ছিলাম, তোমার জন্য কত ইনসাল্ট হতে হয়েছে আমাকে, অফিসে সবাই এখানে শুধু আমারই কথা বলে আর আমার এখানে অনেক বেইজ্জতি করা হয়। আর এছাড়াও এখানে আমি আজকে আমার ফার্স্ট লাভ ইউনসুনকেও এখানে অফিসে দেখতে পেয়েছিলাম, আমি তাকে আমার বানাতে চেয়েছিলাম, কোনো এক অ্যাক্ট্রেসের মতো আমি তাকে ইমপ্রেস করতে চেয়েছিলাম, তুমি সমস্ত কিছু খারাপ করে দিয়েছো। তারপর তায়ং তাকে হাসতে হাসতে বলে তুমি ওই অ্যাক্ট্রেসের মতো হবে, তোমাকে কত বাজে দেখতে। এরপর এখান থেকে আমরা পরের দিনের সকালবেলা দেখতে পারি যেখানে সাহস করে জুন ঠান্ডা জলে স্নান করে নিয়েছে, কিন্তু তায়ং তখন তাকে বলছিল যে ঠান্ডা জলে স্নান করো না, তুমি এখানে অসুস্থ হয়ে পড়বে।
কিন্তু এখানে তার সত্ত্বেও জুন ঠান্ডা জলে স্নান করে এসেছে, কারণ তার অফিসে তার প্রথম ভালোবাসা রয়েছে, সেই জন্য তো তাকে স্নান করে যেতেই হবে। এরপর আমরা দেখতে পারি এখান থেকে জুন তার অফিসে চলে আসে এবং এখানে সন্ধ্যেবেলায় সে তার ইউনিভার্সিটির ছবিগুলো দেখতে লাগে। ইউনসুনও এখানে তার সাথেই ছিল, কারণ এখানে সে তার প্রথম ভালোবাসা ছিল। এর পরের দিন সকালবেলা এখানে 4th ডে ছিল, যেখানে হিটারটা খারাপ হয়ে গেছিল, আর আজকে এখানে জো স্নান না করে এসেছে। আর এখানে এসে সে জানতে পারে উজুন বিজনেস ট্রিপের জন্য যাচ্ছে। তখন জুনিটাকে দেখে ভাবছিল যে ভালোই হয়েছে, এই যখন এখান থেকে চলে যাচ্ছে তাহলে আমি কিছুদিন ধরে স্নান না করে থাকবো, সেটা সে জানতে পারবে না। এরপর দিন যখন এখানে জুন তার অফিসে আসে তখন সে এখানে তার সামনেই তাকে দেখতে পারে। সে ভাবছিল যে আজকে সে কত নোংরা ভাবে এসেছে, সে তো স্নানও করেনি, এই জন্য সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং এদিক ওদিক তার মুখটাকে লুকানোর চেষ্টা করতে লাগে। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি যে এখানে বাড়িতে জামা কাপড়গুলো ঠান্ডা জলে ধুচ্ছিল, তার এবং উজুনেরও। তখন সে সেই কার্ডটিকে পায়, যে কার্ডটা তাকে সেই হোটেলে ম্যানেজারটা দিয়েছিল। তারপর আমরা দেখতে পারি তায়ং এখানে তার ফ্রেন্ডদেরকে ডেকেছে উজুনকে দেখার জন্য এবং সেখান থেকে সেই ম্যানেজারের সাথে দেখা করতে চলে যায়, তার সাথে কথা বলার জন্য। এবং তাকে সে বলে যে আমি একদিনের কাজ করব এবং আমাকে 1 মিলিয়ন ওয়ান দিতে হবে, দিনের কাজে দিনের পয়সা দিয়ে দিতে হবে। ম্যানেজার এখানে রাজি হয়ে যায় এবং তাকে এখান থেকে নিয়ে চলে আসে এবং তাকে এসে বুঝিয়ে দেয় যে কোথায় কখন কিভাবে ছবি তুলতে হবে। তখন সেখানে মিস মিচু এসে বলে যে কে তুমি, আমাদের কোনো ফটোগ্রাফারের প্রয়োজন নেই। কিন্তু তায়ং তখন তাকে বলে যে প্লিজ আমাকে এই কাজটি করতে দাও, আমার পয়সার অনেক বেশি প্রয়োজন। তখন মিচু আর কিছু বললো না। তখনই সেই মুহূর্তে এখানে আমরা একটা সেলিব্রিটিকে দেখতে পারি, তার এখানে কারোর সাথে অ্যাফেয়ার চলছে, এর জন্য তার এখানে অনেক বেশি অপমানিত হতে হয়েছে এবং বাইরে এখানে তার ইমেজটাও খারাপ হয়ে গেছে। তখন মিচু তাকে বলেছে তুমি চিন্তা করো না, আমরা সমস্ত কিছু ফিক্সড করে দেব, এমন ফটো খিচবো যেটা দেখে তোমার অনেক বেশি মজা চলে আসবে। তারপর তায়ং এখানে কিছু ক্যামেরা দিয়ে ফটো তোলে এবং লাইট গুলোকে সেট করে, যেটাকে দেখে এখানে মিচু অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে এখানে ইমপ্রেসও হয়ে যায়। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি, সে এখানে একটা মিটিং এ এসেছে এবং তার কথাটাকে সেখানে রাখছে। ইউসু তার কথা শুনে অনেক বেশি ইমপ্রেস হয় এবং তাকে সন্ধ্যাবেলায় ছুটির পর তাকে বলে যে আজকে আমি তোমাকে ড্রপ করে দেব। অন্যদিকে এখানে তায়ং যখন তার বাড়িতে আসে তখন সে দেখতে পারে চারিদিকে অনেক বেশি ময়লা জমে রয়েছে, তার বন্ধুরা এখান থেকে বাড়ি চলে গেছে এবং সে এখানে উজুনকে তার কাছে নিয়ে আসে। এরপর এখান থেকে আমাদেরকে জুনের ফার্স্ট সিন দেখানো হয়, যেখানে ইউনসুন তাকে বলতে যাচ্ছিল যে সে তাকে ভালোবাসে, কারণ তাদের এখানে সেমিস্টার ইউনিভার্সিটি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। কিন্তু তখন সেখানে জুনের কল চলে আসে এবং সে সেটাকে রিসিভ করতে চলে যায় এবং সে তাকে এসে জানায় যে আমি স্টাডি করার জন্য ইউএসএ যাচ্ছি, আর তারা হয়তো আর কখনো দেখা করতে পারবে না, এর জন্য তারা সেখানে আলাদা হয়ে যায়। আর ইউসুন সেই সময় তাকে আর তার মনের কথা বলতে পারেনি। আর এরপর এত বছর পর তারা এখানে আবার সামনাসামনি হয়। এরপর এখানে ইউসুন তাকে বলছিল যে আমি ভাবতেও পারিনি যে এত বছর পর আমরা এইভাবে দেখা করব, এবং সে তাকে বলছিল যে আমার মনে হয়েছিল যে আমাকে তুমি ভুলে যাবে, কিন্তু জুন তখন তাকে জানায় যে এমনটা হতে পারে না। এরপর এখান থেকে জুন বাড়িতে চলে আসে এবং এখানে এসে ক্লিন করতে লেগে যায় এবং এখানে তাকে বকতে লাগে যে এগুলো কিভাবে হল। তখন তায়ং তাকে বলছিল যে এই সমস্ত কিছু এখানে এগ্রিমেন্ট ছিল না। সে তাকে আরো বলছিল যে তুমি এভাবে তোমার ফ্রেন্ডদেরকে এখানে রেখে যেতে পারবে না। তখন তায়ং তাকে জানায় যে আমি অনেক বছর পর ক্যামেরা তুলেছি, তুমি কি জানো আমি এটা কেন করেছি? ছাড়ো, বাদ দাও, তোমাকেই বা আমি কেন বলবো, তুমি তো মানুষের পর্যায়ে পড়ো না, তোমার মধ্যে তো এখানে ইমোশনও নেই, সেই কারণে একটা কাজ করো, যাও গিয়ে স্নান করে নাও। তারপর এখান থেকে জুন গরম জলে স্নান করে আসে। তারপর স্নান করে আসার পর সে দেখতে পারে তায়ং এখানে ড্রিঙ্ক করছে, কিন্তু জুন তখন তাকে বলে যে আরে দাঁড়াও দাঁড়াও। তারপর এখানে সে তার জন্য একটা ভালো ড্রিঙ্ক আনে। তারপর তারা এখানে ড্রিঙ্ক করতে লেগে যায় এবং জুন তাকে বলে যে আমি তোমাকে ধীরে ধীরে তোমার টাকা ফেরত দিয়ে দেবো হিটারটাকে ঠিক করার জন্য ইনস্টলমেন্টে, এত পয়সা আমার কাছে একবারে আসবে না, সেই জন্য আমি তোমাকে ধীরে ধীরে শোধ করে দেব। কিন্তু তায়ং তাকে জানায় যে না না, আমার লাগবে না, আর এমনিতেও বা আমি এখানে 1 মাসের জন্য থাকবো, তুমি আমাকে 5 মাসের ইনস্টলমেন্ট কেন দেবে? এরপর আমাদেরকে এখান থেকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে তায়ং তার জামা কাপড় ছাড়া এখানে তারা দুজন একসাথে শুয়েছিল। এখানে সিচুয়েশন অনেক বেশি খারাপ ছিল, জুনও এখানে তার সাথে ছিল। তাদের এখানে দেখে মনে হচ্ছিল হয়তো স্বপ্ন ছিল, কিন্তু তাদের যখন ভালোভাবে চোখ খোলে তখন তারা অনেক বেশি অবাক হয়ে যায়। জুন এখানে চিৎকার করে তায়ংকে জিজ্ঞাসা করছে যে তুমি এখানে কি করছো, আর আমরা এখানে একসাথে কেন ছিলাম? তখন তায়ং তাকে জানায় যে একদম মজা করো না, এটা আমার রুম, তুমি এখানে কি করতে এসেছো? তারপর এখানে আমাদেরকে কালকে রাত্রের সিন দেখানো হয়, যেখানে তারা এখানে নেশা করে অনেক বেশি মজা করছিল। শুরুতে তো তারা এখানে একটা মদের বোতল দিয়ে শুরু করেছিল, কিন্তু আস্তে আস্তে তারা এখানে অনেকগুলো বোতলগুলোকে শেষ করে ফেলে, যার ফলে তাদের এখানে নেশা হয়ে যায় এবং তারা সেখানে অনেক বেশি মজা
করেছিল। তায়ং এখানে তাকে ফটোগ্রাফি শেখানোরও চেষ্টা করছিল। জুনও তখন তাকে বলছিল যে আমিও আমার দিদিকে অনেক বেশি মিস করছি বলে তারা কান্নাকাটি করছিল। এই সমস্ত করতে করতে তারা সেখানে হাঁপিয়ে যায়, যার ফলে তারা এখান থেকে ঘুমাতে চলে যায়। আর তাদের সেখানে গরম লাগার কারণে তারা তাদের জামাটাকে খুলে সেখানে শুয়ে পড়ে এবং পরে তাদের এখানে ঠান্ডা লাগছিল বলে তারা একসাথে এসে শুয়ে পড়ে। তারপর তারা এখানে ডিসাইড করে যে এখানে অ্যালকোহল একদমই খাওয়া যাবে না, কারণ এটা ওজনের জন্য বাজে প্রভাব পড়বে। তারা এখানে একে অপরের উপর দোষ দিতে শুরু করে দেয় যে এখানে ভুলটা কার ছিল। তারপর আমরা দেখতে পারি তায়ং এখান থেকে গিয়ে তার রুমে শুয়ে পড়ে, কারণ এটা উইকেন্ড ছিল, দুজনেই বাড়িতে ছিল, কিন্তু তারা এখানে একে অপরের সাথে কথা বলছিল না। আর তারা এভাবে একা একা তাদের পুরো উইকেন্ডটাকে এখানে বাড়িতে কাটিয়ে দেয়। জুন এখানে তার সমস্ত কথাগুলো এখানে তার বান্ধবীকে এসে বলছিল। তখন তার বান্ধবী তাকে জানায় যে কি তুমি তার সাথে শুয়ে এসেছো? জুন তখন তাকে জানায় যে মজা করো না, আমি তার সাথে শুধু ঘুমিয়েছি, এমন কিছু করিনি। তারপর তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে যে সে কি হ্যান্ডসাম দেখতে ছিল, কিন্তু জুন তখন জানায় যে আরে না না, তখন আমরা ড্রিঙ্ক করেছিলাম বলে এই সমস্ত কিছু হয়ে গেছে। তারপর তার বান্ধবী তাকে আরো বলে যে তুমি কি দ্বিতীয়বারও তার সাথে শুতে চলেছো? তখন তার বান্ধবী তাকে বললে যে তুমি কি পাগল হয়ে গেছো? অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি, তখন তার বন্ধুরা তার কাছ থেকে অদ্ভুত প্রশ্ন করা শুরু করে দেয়। তাকে বলতে লাগে যে এখন তো তোমাদের গায়ের থেকে একই স্মেল আসবে, তোমরা তো একই সাবান ইউজ করো, বাথরুম থেকে তো কাপড় চোপড় পরে বেরাও, অনেক ক্লোজ হয়ে গেছো তোমরা। তখন তায়ং তাকে জানায় যে আরে না না, সে সব সময় কাজের জন্য ব্যস্ত থাকে। তারপর তারা এখান থেকে চলে যেতে লাগছিল। এরপর আমরা দেখতে পারি তায়ং এখানে জুন সামনাসামনি চলে এসেছে, কিন্তু তারা এখানে লজ্জায় একে অপরের দিকে তাকাতেও পারছিল না। অনেক অকওয়ার্ড সিচুয়েশন হয়ে গেছিল এখানে। এরপর তায়ং তখন স্নান করতে করতে ভাবছিল যে আমি এতদিনে এতগুলো মেয়েকে ডেট করেছি, কিন্তু এর সামনে আমরা এত নার্ভাস ফিল কেন হচ্ছে। তারপর আমরা এখানে জুনকে দেখতে পারি যে বাইরে চিৎকার করছিল এবং তাকে বলছিল যে বাথরুম থেকে বাইরে আসো, আমার কিছু জিনিস সেখানে ভিতরে রয়ে গেছে। তারপর যখন তায়ং সেখানে দেখে তখন দেখতে পারে এখানে একটা ব্রা পড়ে রয়েছে। এটাকে দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে সেখান থেকে শকড হয়ে বাইরে চলে আসে। তারপর আমরা দেখতে পারি জুন ভিতরে যায় এবং সেটাকে একটা টাওয়ালের মধ্যে লুকিয়ে বাইরে নিয়ে আসে। দুজনে এখানে অনেক বেশি অকওয়ার্ড ফিল করছে। এরপর আমরা দেখতে পারি যখন তায়ং এখানে বাড়িতে একটা পাইপ ঠিক করছিল, তখন জুন তার মাসেলস গুলোকে দেখে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল এবং সে সেটাকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়। এরপর আমরা অফিসে দেখতে পারি ম্যানেজার এখানে জুনকে আবারও জিজ্ঞাসা করছে যে তুমি কি সেই লভি গার্লটা না? জুন তখন তাকে জানায় যে না। ম্যানেজার বলে যে এমন কোনো ব্যাপারও না, তার এখানে বর থাকতেই পারে, সে তার বাচ্চাটাকে নিয়ে এখানে চলে এসেছে, তার বড় হয়তো তাকে অনেক বেশি ভালোবাসে। ইতিমধ্যে সেইখানে জুনের ফার্স্ট লাভ অর্থাৎ এই টিমের ম্যানেজার সেখানে চলে আসে একটা মিটিং করার জন্য। এরপর তারা এখানে একটা মিটিং এ চলে আসে। তারপর তারা এখানে বলছিল যে একটা টিমের সাথে এখানে ডিল করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, যার ফলে এখন বিজি হতে হবে। জুন এখানে তার প্রজেক্টটাকে বানিয়ে ফেলেছে আর সে এখানে ইউনসেনের সাথে এই প্রজেক্টটা করতে চলেছে। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি, সে এখানে উজুনকে ময়লা কি করে ফেলতে হয় সেটা শেখাচ্ছিল। তখন সেখানে পাশের প্রতিবেশীটা চলে আসে এবং সে এখানে তায়ংকে দেখে পালাতে শুরু করে দেয়। তায়ং তখন তাকে দেখে জানায় যে আরে সেই দিন তুমি বাড়িতে আগুন লাগিয়ে কোথায় পালিয়ে গেছিলে। তারপর সেখানে সে প্রতিবেশীর মা চলে আসে এবং তাকে সে বকতে শুরু করে দেয় এবং তাকে বলে যে আমি বাড়িতে একটা সিগারেট পেয়েছি, আমি তোমাকে বারণ করেছিলাম। তখন প্রতিবেশী তাকে জানায় যে আরে সেটা আমি খাই না। তায়ং তখন তাকে জানায় যে আরে হ্যাঁ হ্যাঁ এ তো খায়, আমি নিজে দেখেছি তাকে। তার মা তখন তাকে জানায় যে হ্যাঁ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। তখন প্রতিবেশী তাকে জানায় যে আরে তুমি জানো না এই সময়ে বাঁচাতে হয়, একটা ভাই একটা ভাইকে বাঁচায়। তখন তায়ং তাকে জানায় যে আরে চুপ করো তুমি, তোমার জন্য আমার এখানে 1 মিলিয়ন ওয়ানে লস হয়ে গেছে, ল্যান্ডলর্ডকে কন্ট্যাক্ট করার কোনো ফায়দা হয় না, না তো সে কখনো আসে আর না সে কখনো ফোনটিকেও তোলে। প্রতিবেশী তখন তাকে জানায় যে আরে হ্যাঁ হ্যাঁ সে যখন আসবে তখন তোমার সব টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে, কিন্তু সেই মেয়েটা কই যে তোমার সাথে থাকতো। তখনই সেখানে জুন চলে আসে আর প্রতিবেশীরা এখানে তাকে কাপল বলে তাদের মজা নিতে শুরু করে দেয়। তারপর তারা তাদের বাড়িতে চলে আসে। এরপর এখানে ম্যানেজার জুন করে বলছিল প্রজেক্টের ব্যাপারে, তাকে বলছিল যে আমি প্রজেক্টটা তোমাকে সেন্ড করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে কাজটি শুরু করে দাও। তখনই সেখানে জুন কান্না করতে শুরু করে দেয় আর তায়ং সেখানে চিৎকার করতে শুরু করে দেয়। ইউনসুন তখন তাকে জানায় যে বাইরে আছো কি, কিছু মানুষের এবং আমি বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি। জুন তখন তাকে জানায় যে আরে না না এখানে তো টিভি চলছে। তায়ং তখন তাকে জানায় যে তোমার ম্যানেজার কি তোমাকে বিরক্ত করে, কিন্তু জুন তখন জানায় যে আরে না না আমি তো শুধু আমার বেস্টটাকে দিচ্ছি যাতে আমি সেখানে পার্মানেন্ট জবটাকে পেয়ে যাই, কারণ আমি তো শুধুমাত্র এখানে এমনিই কাজ করছি আর আমি কিছুদিনের জন্য এখানে ওভারটাইম করতে চলেছি, সেই কারণে তুমি উজুনের একটু খেয়াল রেখো। তায়ং সেখানে রাজি হয়ে যায়। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পারি জুন এখনো কাজ করে যাচ্ছে।
অর্থাৎ জুন এখানে সারা রাত্রি কাজ করেছে। এভাবেই এক সপ্তাহ পার হয়ে যায়। জুন এই কদিন অনেক বেশি মেহনত করেছে। এরপর আমরা দেখতে পারি একদিন বৃষ্টি হচ্ছে। তখন সেখানে সিলিং এ থাকা স্টার গুলো নিচে পড়ে যাচ্ছিল। তারপর তার সেই নেশার রাত্রের কথা মনে পড়ে। সেখানে জুন তাকে বলেছিল যে তার যখন এখানে 9 বছর ছিল তখন সে একটা বেসমেন্টে থাকতো এবং সেখানে বৃষ্টির পর সেখানে জল জমে যেত। তখন তার বোন এখানে সেই পাঁচিলের মধ্যে স্টার লাগিয়ে দিয়েছিল যাতে এখানে সিলিং থেকে জল না টপকাক। এই ব্যাপারটা এখানে জুনের অনেক বেশি পছন্দ ছিল। এর জন্য এখানে সে সেই রুমটাতে থাকতে চাইতো না। এর জন্য তার এখানে তার বোনের কথা মনে পড়তো। এর ফলে সে এখানে সেই রুমটাতে ঘুমাতো না, সে লিভিং রুমে ঘুমাতো। তখন জুন তাকে আরো জানিয়েছিল যে তার দিদি অনেক বেশি ভালো ছিল, সে তাকে অনেক বেশি ভালোবাসতো, একদম তার মায়ের মতোই রান্না করে সে তাকে খাওয়াতো। আর লাস্ট টাইম আমি এখানেই আমার বোনের সাথে অসভ্যতামি করেছিলাম, তাকে অনেক বেশি কথা শুনিয়েছিলাম, এর জন্য আমার অনেক বেশি খারাপ লাগে এখন। এরপর আমরা তায়ুমকে দেখতে পারি সে এখানে সেই ডিশটাকে বানাচ্ছিল এবং সেখানে উজুন এবং জুনকে খাওয়াতে চেয়েছিল। রাত অনেক বেশি হয়ে গেছিল, এর জন্য এখানে তায়ুম জুনকে ফোন করে। জুন তখন তাকে জানায় যে তার আসতে দেরি হবে কারণ সে কাজের জন্য অনেক বেশি বিজি রয়েছে। অন্যদিকে তায়ুম এখানে সমস্ত খাবারগুলো বানিয়ে ফেলেছে আর এখানে সে জুনের জন্য অপেক্ষাও করছে। অনেক বেশি রাত হয়ে গেছে। ইউনসন এখানে জুনকে বাড়ি ছাড়তে যাচ্ছিল। তখন সে জুনকে জিজ্ঞেস করে যে তুমি এখনো তোমার বোনের সাথে থাকো, কিন্তু জুন তখন তাকে জানায় যে না, আমি এখন একা থাকি। তারপর এখানে আমরা তায়ুমকে দেখতে পারি সে এখানে অনেক বেশি চিন্তা করছিল। বৃষ্টিও পড়ছিল, এর জন্য তায়ুম ভাবছিল যে তার কি এখানে ছাতা নিয়ে তাকে আনতে যাওয়া উচিত হবে কিনা, কারণ সে এখানে ছাতা নিয়ে যায়নি। তারপর এখানে সে উজুনকে তার প্রতিবেশীর বাড়িতে রেখে এখানে ছাতা নিয়ে বাস স্টপে অপেক্ষা করতে শুরু করে দেয়। যে কটা বাস এখানে আসছে প্রত্যেকটার মধ্যে সে উকি মেরে মেরে দেখছে যে কোনটার মধ্যে জুন আসছে, কিন্তু এখানে একটা তো এখনো জুন এসে পৌঁছায়নি। তখন সেখানে একটা বড় গাড়ি এসে তায়ুমের ওপর কাদা ছিটকিয়ে দেয় আর কিছুটা আগে গিয়ে সেই গাড়িটা সেখানে থেমে যায় আর সেই গাড়িটা থেকে এখানে ইউনসন বেরিয়ে আসে। তারপর এখানে তায়ুম তাকে দেখে বলে যে বাহ, কত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে। আর তখন সেই গাড়ি থেকে তখন জুন বেরিয়ে আসে, যেটা দেখে এখানে তায়ুমের আত্মা কাঁপতে শুরু হয়ে যায়। তারপর তায়ুম এখানে নিজেকে দেখে এবং সে নিজেকে দেখে ভাবছে যে সে কত বাজে জামা কাপড় পরে এসেছে। এই ছেলেটার সামনে তো সেখানে সে কিছুই না, সে কত এখানে ভালো ড্রেস আপ করে এসেছে। আর এছাড়াও তার কাছে তো একটা গাড়িও রয়েছে। এর জন্য তায়ুমের কোথাও না কোথাও অনেক বেশি খারাপ লাগছিল। তারপর আমরা জুনকে দেখতে পারি সেখানে তার সামনে চলে আসে। তখন তায়ুম তাকে জানায় যে হাট, আমি তো ফালতুই তোমার জন্য টেনশন করছিলাম, তোমার কাছে তো অনেকগুলো অপশন রয়েছে। তারপর এখান থেকে তারা তাদের বাড়িতে চলে আসে। জুন এখানে তাকে সরি বলছিল ওয়েট করার জন্য। তায়ুম তখন তাকে জানায় যে তুমি তো বলতে তোমার কেউই নেই, তাহলে তোমার কাছে এই কথা দিয়ে চলে আসলো। জুন তখন তাকে জানায় যে সে তো আমার ম্যানেজার, সে আমাকে শুধুমাত্র এখানে লিফট দিয়েছে। তায়ুম এই সমস্ত কিছু শুনে তাকে বলা যায় ভার্মে যাও বলে এখান থেকে সে দরজাটাকে বন্ধ করে তার রুমে চলে যায়। তারপর তায়ুম সেখান থেকে দরজা থেকে বেরিয়ে এসে বলা যায় ফেক প্রমিস আমাকে একদম করবে না বলে সে ভিতরে আবার চলে যায়। অন্যদিকে আমরা এখানে মিচুকে দেখতে পারি যে এখানে যে অ্যাক্টরস এর ফটোশুট করেছিল তার ইমেজটা এখানে ঠিক হয়ে গেছে, যার ফলে এখানে সে অনেক কাজ পাওয়া শুরু হয়ে গেছে। ম্যাগাজিনের মধ্যে যে সমস্ত মিচুর ছবিগুলো প্রিন্ট হয়েছে সেগুলোকে দেখে মিচু এখানে তার ক্যামেরাম্যানের নামটাকে এখানে মেনশন করে। এই সমস্ত কিছু শুনে এখানে তায়ুম অনেক বেশি খুশি হয়। তার ফ্রেন্ডরা তো এখানে তার কাছ থেকে পার্টি চাইতেও শুরু করে দেয়। এই সমস্ত কিছু দেখে এখানে জুনও অনেক বেশি খুশি ছিল। এরপর সেই মুহূর্তে সেখানে মিচুর কল তায়ুমের কাছে আসে যে তাকে বলছিল যে কালকে তোমার ক্যামেরাটাকে নিয়ে আমার অফিসে এসো, কিন্তু সে তার ক্যামেরাটাকে এখানে উঠালো না। তখন জুন এখানে তাকে মোটিভেট করতে শুরু করে দেয় তোমার সেখানে যাওয়াটা উচিত হবে। তারপর তায়ুম তাকে জানায় যে আমি একটা মেয়েকে পছন্দ করতাম আর তার ছবিগুলো এখানে এই ক্যামেরাটা দিয়ে তুলতাম, কিন্তু সে সেখানে তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে সে এই ক্যামেরাটাকে আর তোলে না। জুন তাকে ব্যাপারটা বোঝাচ্ছিল এবং তাকে বলছিল যে তুমি এইভাবে হার মেনে নিও না, কালকে তুমি চলে যেও আর তোমার এখানে মুভ অন করা উচিত হবে। তারপর তায়ুম এখানে ভাবতে শুরু করেছে তার কি করা উচিত। এরপর আমরা দেখতে পারি যে তায়ুম এখানে রাজি হয়ে গেছে। এরপর তায়ুম এখানে জুনকে ফোন করে বলছিল যে আমি তৈরি হয়ে গেছি যাওয়ার জন্য, তুমি এখানে ওজনের খেয়াল রেখে নিও। অন্যদিকে জুনকে আমরা দেখতে পারি যাকে এখানে ইউনসন অনেক বেশি কাজ দিয়ে দিয়েছে আর তাকে এখান থেকে এয়ারপোর্টের পাশে একটা হোটেলে নিয়ে চলে যায় যেখানে তাদের একটা ক্লায়েন্ট আসতে চলেছে। এরপর এখানে জুন তায়ুমকে ফোন করে সরি জানায়, কিন্তু তায়ুমও এখানে হার মানবে না, সেই কারণে সে এখানে উজুনকে তোলে এবং এখান থেকে বেরিয়ে পড়ে মিচুর অফিসে যাওয়ার জন্য। অন্যদিকে উজুনের এখানে বানিটা এখানে তার বাড়িতে রেখে ফেলেছে, যার কারণে এখানে সে অনেক বেশি কান্না করছিল। অন্যদিকে হোটেলে এরা কাজ করছিল, ম্যাটারটা এখানে অনেক বেশি সিরিয়াস ছিল। তায়ুমও এখানে স্টুডিওতে চলে আসে এবং এখানে ক্যামেরা লাইট গুলোকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন মিচু তাকে জানায় যে তুমি এই বাচ্চাটাকে কেন সাথে করে নিয়ে এসেছো। তায়ুম তখন তাকে জানায় যে এটা আমার এমার্জেন্সি ছিল,
তারপর তাইং এখানে তার ফটো তোলা শুরু করে দেয়, কিন্তু এখানে উজুন তাকে বারবার বিরক্ত করছিল, বারবার ফটো তোলার মাঝখানে চলে আসছিল এবং এখানে জিনিসপত্র ফেলে দিচ্ছিল। এরপর এখানে কাজ অলমোস্ট শেষ হতে যাচ্ছিল, তাইং এখানে তাকে সমস্ত কিছু শেখাচ্ছিল। এরপর এখান থেকে আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়, যেখানে জুনো আগে এখানে তার সাহায্য করতো এভাবেই, আর সেটাই এখন এখানে প্রেজেন্টে, আর তেমনটাই এখন এখানে প্রেজেন্টে হচ্ছিল। আগের দিনের কথাগুলো তারা এখানে একসাথে মনে করছিল, আর তারাও আগে এখানে রাত জেগে জেগে এতটাই মেহনত করতো। অন্যদিকে আমরা এখানে উজুনকে দেখতে পারি যে এখানে সমস্ত কিছু ভেঙে ফেলেছে, যার ফলে তার এখানে হাতে লেগে গেছে এবং তাকে নিয়ে এখানে দৌড়ে দৌড়ে হসপিটালে নিয়ে যেতে লাগে। তখন সেখানে নার্স তাকে বলে যে গার্ডিয়ানকে ফোন করতে, এর জন্য এখানে সে তাড়াতাড়ি করে জুনকে ফোন করে, কিন্তু জুন তো এখানে ফোনটাকে তার গাড়িতে রেখে এসেছিল। এরপর যখন সমস্ত কাজগুলোকে শেষ করার পর যখন জুন তার ফোনটিকে চেক করে, তখন সে দেখতে পারে যে তায়ং তাকে হসপিটালে ডেকেছিল, যার জন্য তাড়াতাড়ি করে এখানে জুন তাকে কল ব্যাক করে এবং তাকে আস্তে আস্তে করে বলে যে কি হয়েছে, হসপিটালে কেন যেতে হবে। এই সমস্ত কিছু তায়ং শুনে আরো বেশি রেগে যায় যে সে কেন সেই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছে। এরপর কিছুক্ষণ পর এখানে সে হসপিটালে আসে এবং সে এসে দেখতে পারে উজুনের আঙুলে এখানে সেলাই করা হয়েছে। তায়ং সেখানে তার উপর অনেক বেশি রেগেছিল, কারণ সে এখানে ফোনটিকে তোলেনি। জুন তখন তাকে জানাচ্ছিল যে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তায়ং তখন তাকে জানায় যে তুমি কিছুই করতে পারবে না, তুমি একটা বাচ্চাকেও সামলাতে পারো না, এর সাথে সাথে তুমি নিজেকেও সামলাতে পারো না। তখন উল্টে জুন তার উপর আরো চিৎকার করা শুরু করে দেয়, তাকে বলে যে বাচ্চাটাকে দেখভাল করার দায়িত্ব তোমার ছিল, তুমি কেন করতে পারোনি ঠিক মতো ভাবে। তাদের মধ্যে এখানে একটা ঝামেলা হয়ে যায়। তারপর এখানে ডক্টর তাদের কাছ থেকে উজুনের ব্যাপারে জিজ্ঞাসা করে পুরোপুরি ডিটেলসে, কিন্তু জুন তো এখানে তার ব্যাপারে ঠিক মতো কিছুই জানতো না। কিন্তু তায়ং তো এখানে সমস্ত কিছু জানতো, যে কখন সে খায় কখন সে ঘুমায়, কি কি খায় সমস্ত কিছু সে ভালো করেই জানতো। এরপর তারা এখান থেকে বাড়িতে চলে আসে। জুন এখানে উজুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর এখানে তায়ং আসে এবং তাদের দুজনকে এখান থেকে দেখে চলে যায় এবং সেখানে রিগ্রেট করছিল যে সে হয়তো এখানে জুনকে একটু বেশি শুনিয়ে দিয়েছে। তারপর এখান থেকে তায়ং একটা স্টোরে আসে এবং এখানে জুন এবং উজুনের জন্য কিছু গিফট কেনে খাবার দাবারের জন্য। তারপর এখান থেকে সে বাড়িতে চলে আসে। তখন আমরা সেখানে একটি গাড়ি আসতে দেখি। তারপর এখানে তায়ং তার বাড়িতে ঢুকে যায়। এরপর যখন তায়ং তার ঘরে চলে আসে, তখন এখানে দরজায় কেউ একটা বেল বাজার ছিল। জুন তখন তাকে জিজ্ঞাসা করেছে কে আপনি, তখন সে তাকে জানায় যে আমি এই ঘরের ল্যান্ডলর্ড, তাড়াতাড়ি করে দরজাটাকে ওপেন করো। এইটাকে দেখে এখানে তারা দুজন অনেক বেশি অবাক হয়ে যায়। জুন তো এখানে মাথার উপর হাত রেখে কান্না করতে শুরু করে দেয়, যে এখানে ইউনসন ছিল, যেটাকে দেখে এখানে জুন অনেক বেশি অবাক হয়ে যায়। সেই কারণে তাড়াতাড়ি করে জুন এখানে তায়ং এবং উজুন এবং তার থাকা সমস্ত খেলনাগুলোকে এখান থেকে নিয়ে তার রুমের মধ্যে লক করে দেয় এবং ভয়ে ভয়ে এখানে দরজাটাকে ওপেন করে। তারপর ইউনসন তাকে বললে যে তুমি এখানে কি করছো। তখন জুন তাকে জানিয়ে যে তুমি এই জায়গার ল্যান্ডলর্ড। তারপর ইউনসন এখানে থাকা একটা বানিটাকে তুলে বলছিল যে এখানে বাচ্চার খেলনা কি করছে। তখন সেখানে উজুন তার বানিটাকে দেখতে পেয়ে এখানে দৌড়ে তাড়াতাড়ি সেটা নিতে আসে। সেটাকে থেকে তায়ং তাকে তাড়াতাড়ি করে আটকাতে যায়, কিন্তু এখানে সে পা ফেসলে মুখ থুবড়ে পড়ে যায়, যার ফলে এখানে তার হাতে অনেক বেশি লেগে যায়। এই সমস্ত তামাশা দেখে এখানে ইউনসন অনেক বেশি শকড হয়ে যায়। তারপর জুন এখান থেকে নিয়ে তাকে বাইরে আসে এবং তাকে নিয়ে বাইরে চলে আসে এবং তাকে এসে সমস্ত কিছু বুঝিয়ে বলে যে এগুলো কি এবং কেন হচ্ছে। সে তাকে জানায় যে এটা তার দিদির শ্বশুর বাড়ির লোক এবং তার কাছ থেকে ক্ষমাও চায় মিথ্যা বলার জন্য। তারপর এখানে ইউসুন বলে যে আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে সমস্ত কিছু তোমার শেয়ার করো, যেমনটা তুমি আমাকে আগে করতে, কিন্তু তুমি এখন পুরোপুরি বদলে গেছো। এটা বলে এখান থেকে সে চলে যায়। তারপর এখান থেকে জুন বাড়িতে চলে আসে। এখানে তায়ং তার উপর অনেক বেশি রেগেছিল এবং তাকে বলছিল যে তুমি আমাদেরকে এমন ট্রিট করেছো জানো আমরা ময়লার ব্যাগ, যেরকম আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আর যেই দিন এখানে উজুনের হাতে চোট লেগেছিল সেই দিনও তুমি এই ছেলেটার সাথেই ছিলে, আর তার সামনে যখন এখানে বাচ্চা বেরিয়ে এসেছিল তখন তুমি লজ্জা পেয়ে গেলে। তোমার কি মনে হয় কে তুমি? এটা বলে এখান থেকে তায়ং তার রুমে চলে যায়। তার হাতে এখানে আঘাতও লেগেছিল। তারপর এখান থেকে সে তার ফ্রেন্ডের বাড়িতে চলে আসে। তার ফ্রেন্ড তাকে বলছিল যে এই কদিন ধরে তুমি অনেক বেশি রেগে রেগে থাকো সেই মেয়েটির জন্য। তায়ং তখন তাকে জানায় যে একবার আমার বাড়িটা হয়ে যেতে দাও, তারপর এখান থেকে আমি ঠিক চলে যাব। এই বাচ্চাটাকে সবসময় আমাকে কোলে কোলে নিয়ে ঘুরতে হয়। এখানে তার বন্ধুরা এখানে উজুনের কানটিকে বন্ধ করে দেয়, কিন্তু আমাদের এখানে দেখে মনে হচ্ছে যে উজুন তো সমস্ত কিছু বুঝতে পেরে গেছে যে এখানে
এখানে তার ব্যাপারে বলা হচ্ছে, এর জন্য এখানে সে হার্ট হয়ে যায়, কারণ সে বারবার ঘুরে ঘুরে এখানে তাইমের দিকে তাকাচ্ছিল। তাই তখন আরো জানাচ্ছিল যে আমার খুব রাগ হয় সেই মেয়েটার ওপর। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি যে এখানে তার বান্ধবী সিওলের সাথে ছিল। এখানে সে অনেক বেশি চিন্তিত ছিল, সে ভাবছিল একসাথে থাকতে গেলে তো এখানে ব্যাপারটাকে মেটাতে হবে। তখন তার বান্ধবী তাকে জানায় যে ওয়ান নাইট স্টে এর পরে তুমি পুরোপুরি ভাবে বদলে গেছো। কিন্তু জুন তখন জানায় যে চুপ করো, আমাদের তেমন কিছুই হয়নি। এটা বলে এখান থেকে সে মিটিং রুমে চলে আসে। মিচুর ম্যানেজার এখানে মিচুর উপর অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ তার নাম এখানে কখনোই নেওয়া হয়নি, কিন্তু এখানে সেই দুদিনে আসা ক্যামেরাম্যানটার নাম নিয়ে নেওয়া হয়েছে ম্যাগাজিনের মধ্যে। আমি তোমার এক্স হাজবেন্ড। তখন মিচু তাকে বলে যে তুমি নিজেই এখানে কাজের থেকে পালিয়ে যাও, সেই জন্য তোমার নামটা দিইনি। তখনই আমরা জানতে পারি এটা তার এক্স হাজবেন্ড। তাদের এখনো ডিভোর্স তো হয়নি, কিন্তু তারা এখন আর একসাথে থাকে না। ইতিমধ্যে এখানে তায়ং চলে আসে। তখন মিচু তাকে জানায় যে বেবি কোথায় তোমার, আর তুমি এখানে ফটোটাকে ক্লিক করে কোথায় পালিয়ে গেছো, এগুলোকে আমি পরিষ্কার করব, আমি শুধু এখানে কাজের জন্য আসি, এইগুলো করতে না। তায়ং তখন তার কাছে সরি চায়। মিচুর এখানে থাকা সমস্ত ছবিগুলো অনেক পছন্দ হয়। তখন সেখানে একটা জুনের ছবিও ছিল। তখন মিচু তাকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে গার্লফ্রেন্ড হয় তোমার নাকি তোমার ওয়াইফ। তায়ং বলে যে আরে না না বল। তারপর এখান থেকে মিচু তাকে কাজ দিয়ে দেয় এবং এখান থেকে তায়ং উজুনকে নিয়ে বাড়ি ফিরে চলে আসে। অন্যদিকে জুনও তখন ভাবছিল যে সরি বলে কি সমস্ত কিছু ঠিক করে নেওয়া উচিত হবে। তখন সেখানে তার প্রতিবেশী চলে আসে এবং সে বলে যে বাচ্চাটাকে নিয়ে আমাদের এখানে পিকনিকে যাওয়া উচিত হবে। জুনও এখানে রাজি হয়ে যায়। তারপর বাড়িতে এসে এখানে সে সমস্ত কিছু ব্যাগ প্যাকিং করা শুরু করে দেয়। তারপর এখানে জুন গিয়ে তায়ংকে ডাকে এবং তাকে বলে যে চলো পিকনিকে যাই, আমাদের এখানে গিয়ে একটু ভালো লাগবে, তাহলে আমাদের মধ্যে থাকা সমস্ত ঝামেলাটা এখানে মিটমাট হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারি তায়ং এখানে চারটে বাচ্চার মাঝখানে বসে রয়েছে। সে এখানে অনেক বেশি বিরক্ত হচ্ছিল এবং জুনকে বলছিল যে তুমি এই মজা নেওয়ার জন্য আমাকে এখানে ডেকেছিলে, কোথায় মজা হচ্ছে আমার এখানে। তারপর এখানে তারা মিলে একটা ক্যাম্পিং সাইডে চলে আসে। তায়ং এখানে অনেক কষ্ট করে একটা টেন্ট লাগায়, কিন্তু বাচ্চাগুলো বারবার সেগুলোকে ভেঙে দিচ্ছিল। তায়ং এখানে অনেক বেশি হাঁপিয়ে যায়। তারপর জুন এখানে তাকে একটা ড্রিঙ্ক দেয়। উজুন তখন সেখানে হ্যাপি ছিল এবং সেখানে খেলা করছিল। তখন সেখানে প্রতিবেশীর থাকা একটা বাচ্চা যেখানে হয়তো 4-5 বছরের ছিল, সে একটা ক্যামেরা নিয়ে তায়ং এর কাছে এসে বলে যে আমার বয়ফ্রেন্ডকে পাঠাবো। এটা শুনে এখানে তায়ং অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে যে হোয়াট, তোমারও বয়ফ্রেন্ড রয়েছে। তারপর তায়ং এখানে তাকে ফটো তুলে দেয় এবং সবার ফটো তুলে দেয়। এর জন্য এখানে সে অনেক বেশি হাঁপিয়ে যায় এবং এখানে টেন্টে গিয়ে শুয়ে পড়ে। এর মধ্যে এখানে জুনের ফোনের মধ্যে এখানে ইউনসুন ফোন করতে শুরু করে দেয়, যার ফলে এখানে তায়ং তার ফোনটাকে নিয়ে জুনের কাছে যায়। কিন্তু তায়ং তখন এখানে জুন এবং তার প্রতিবেশীর বলা কথাটা শুনতে পেরে যায়, যেখানে জুন বলছিল যে সে আমার শুধুমাত্র দিদির শ্বশুর বাড়ির লোক, নাকি কোনো একটা কাপল, সে এখান থেকে কিছুদিন পর চলেই যাবে। তায়ং এটা শুনে অনেক বেশি স্যাড হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এবং কোনো এক কোনায় গিয়ে একা একা বসে যায়। তারপর এখানে সে আবার কিছুক্ষণ পর ফেরত চলে আসে। সেই জন্য জুন এখানে তায়ংকে খাবার দিতে আসে, কিন্তু তায়ং এখানে হাত মেরে খাবারটাকে ফেলে দেয়। জুন তখন তাকে জানায় যে তুমি রাগের মাথায় এরকম বিহেভ কেন করছো, এবং রাগ করে এখান থেকে চলে যায়। তারপর এখানে তায়ং পড়ে থাকা খাবারগুলোকে তুলতে শুরু করে দেয়। অন্যদিকে জুন ভাবছে যে তার কি হয়ে গেছে, সকাল থেকে তোর ঠিকই ছিল, কে জানে তার এখন কি হয়ে গেছে। তখন সেখানে ইউনসুন জুনকে ফোন করে। জুন তখন তাকে জানায় যে আমি ক্যাম্পিং এ এসেছি তায়ং এর সাথে, এখানে নেটওয়ার্ক ছিল না, সেই কারণে জুন এখানে নেটওয়ার্ক খোঁজার জন্য পাহাড়ের জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছিল। অনেকক্ষণ সময় পার হয়ে যায়, কিন্তু সেখান থেকে জুন এখনো ফেরত আসেনি। এই জন্য এখানে প্রতিবেশীর একটু চিন্তা হচ্ছিল, অনেক অন্ধকার হয়ে গেছে আর তাকে অনেকক্ষণ ধরে ফোন করার চেষ্টা হচ্ছে, কিন্তু তার ফোনটা এখানে লাগছে না আর সে এখান থেকে গায়েব হয়ে গেছে। সেই কারণে সে এখানে তায়ংকে এসে বলে যে তোমার উচিত হবে তাকে খোঁজা, সে তোমার অনেক টেনশন করে। তখন তায়ং তাকে বলে যে হ্যাঁ, কত ভালো করে সেটা আমি ভালো করেই জানি। তখন প্রতিবেশী তাকে জানায় যে সত্যি সে তোমার অনেক বেশি চিন্তা করে, সে তোমার মুভ অন করিয়ে দেওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করছে। তুমি সেখানে অর্ধেক কথা শুনেছিলে। তারপর এখান থেকে তায়ংকে পাঠিয়ে দেয় তাকে খোঁজার জন্য। তারপর যখন এখানে তায়ং থেকে খুঁজতে বেরোয়, তখন সে এসে দেখতে পারে যে এখানে জুন একটা বড় একটা গর্তর মধ্যে পড়ে রয়েছে। তায়ং তাকে এখানে তাকে বাঁচায়। তারপর তখন সেখানে অনেক জোরে বৃষ্টি হওয়া শুরু হয়ে যায় আর তারা তখন সেখানে পাশে থাকা একটা বাংলোর মধ্যে গিয়ে ওয়েট করতে শুরু করে দেয়। জুনের এখানে পায়ে অনেক বেশি আঘাত লেগেছিল আর এই মুভমেন্টটা এখানে তাদের দুজনের মধ্যে দূরত্বটাকে অনেক বেশি কমিয়ে দেয়। দুজনের লাইফে এখানে বৃষ্টিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তায়ং তখন জুনকে জানায় যে বৃষ্টিতে তোমার দিদির কথা মনে পড়ে আর আমার কারোর একজনের অপেক্ষা ছিল যখন বৃষ্টি হচ্ছিল। আমার ভাইয়ের জন্য আমি অপেক্ষা করতাম যে আমাকে বৃষ্টির মধ্যে ছেড়ে চলে গেছিল। জুন তখন তাকে জানায় যে আমি আছি, যখন তোমার মনে হবে যে বৃষ্টি হচ্ছে তখন তুমি আমাকে ডেকে নিও। তায়ং ইমোশনাল হয়ে তাকে এখানে দেখতে শুরু করে দেয়। তারপর এখানে আমরা দেখতে পারি তায়ং এখানে তাকে কাঁধে করে তুলে নিয়ে টেন্টের দিকে যেতে লাগে। তারা এখানে তর্ক করছিল, কিন্তু তার মধ্যে
মধ্যেও তাদের এখানে মিল আবার হয়ে যায়। তারপর তারা এখান থেকে সবাই ট্যাক্সি নিয়ে বাড়িতে চলে আসে। তায়ং এখানে অজুনকে ভালো ভালো জিনিস শেখাচ্ছিল। তারপর বাড়িতে আসার পর এখানে তায়ং জুনকে বলছিল যে আমাদেরকে হসপিটালে যাওয়া উচিত হবে, কিন্তু জুন তখন তাকে মানা করে দেয়। তখন সেখানে আমরা ইউনসুনকে দেখতে পারি যে এখানে জুন ফোন না ওঠানোর জন্য এখানে বাড়ির বাইরে চলে এসে দাঁড়িয়ে রয়েছে। সে এখানে জুনের পায়ের মধ্যে আঘাত থেকে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারপর এখানে জুন তায়ং এবার অজুনকে ঘরে পাঠিয়ে দেয় এবং ইউনসুনের সাথে এখানে হসপিটালে যেতে শুরু করে দেয়। এখানে সে চেক আপও করায় এবং ইউনসুনকে এখানে থ্যাংক ইউ বলে বিলটাকে পে করার জন্য। ইউনসুন তাকে বলে যে আরে কালকে আমার সাথে রেস্টুরেন্টে চলো, সেখানে গিয়ে আমি তোমাকে কিছু কাজের ব্যাপারে বুঝিয়ে দেবো আর তুমি আমাকে সেখানে ট্রিট দিয়ে দিও, তাহলে তোমার থ্যাংক ইউ হয়ে যাবে। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি এখানে সে অনেক বেশি চিন্তিত হচ্ছিল যে এখানে সে কোথায় চলে গেছে। আর তার এখানে অপেক্ষা করতে করতে এখানে তায়ং এর জ্বর চলে আসে আর জুন তখন এখানে অনেক লেট নাইট করে বাড়িতে ফিরেছিল। এরপর আমরা দেখতে পাই সকালবেলা তায়ং এর জ্বর অনেক বেশি বেড়ে গেছে এবং তায়ং এখানে রুমের বাইরে এসে দেখতে পারে যে জুন রেডি হচ্ছে। তারপর সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। জিজ্ঞাসা করাতে এখানে সে জানায় যে আমি ইউনসুনের সাথে রেস্টুরেন্টে যাচ্ছি। তায়ং এর এখানে অনেক বেশি খারাপ লাগছিল আর তার সাথে ওখানে তার ভিতর থেকে জ্বর ছিল, কিন্তু তার সত্ত্বেও সে জানায় যে ঠিক আছে তুমি যাও। আর সে এখানে উজুনকে নিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে পড়ে। তারপর আমরা এখানে দেখতে পারি ইউনসুন তার বাড়ির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে এখানে উজুনের জন্য একটা টয়ও এনেছিল এবং গাড়ির মধ্যে একটা বেবি সিটও এনেছিল ধার করে নিয়ে, অর্থাৎ এখানে সে পুরোপুরি তৈরি হয়ে এসেছে জুনকে পটানোর জন্য। এর সাথে সাথে সে এখানে ক্যাজুয়াল ড্রেসও পরে এসেছিল যাতে এখানে বাচ্চা তাকে দেখে ভয় না পেয়ে যা। এরপর তারা এখানে রেস্টুরেন্টে চলে আসে। এখানে সে ভালো ভালো খাবার অর্ডার করেছিল, এগুলোকে দেখে এখানে জুন তো প্রায় ইমপ্রেসিভ হয়ে গেছে। ওর জন্য এখানে অনেক বেশি খুশি হচ্ছিল। তারপর ইউনসুন তাকে জানায় যে আমরা কি আবার আগের মতো ক্লোজ হতে পারবো। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি যে এখানে একা একা খেয়ে জুন এবং ওজুনের ছবি দেখছিল। সে অনেক বেশি অসুস্থ ছিল। অন্যদিকে এখানে ইউনসুন জুনকে ইমপ্রেস করার চেষ্টা করে যাচ্ছে আর এখানে ওজন বুঝতেও পারছিল যে সে এখানে তার আন্টিকে পটানোর চেষ্টা করছে এবং তার থেকে অনেক বেশি এবং তার দিকে তাকিয়ে রয়েছে। তারপর আমরা এখানে তায়ং এর ছোটবেলার সিন দেখতে পারি যেখানে সে এভাবে বৃষ্টিতে ভেজে একবার অসুস্থ হয়ে গেছিল আর এখনো সে লাস্ট নাইটে বৃষ্টিতে ভেজার জন্য আবার অসুস্থ হয়ে পড়েছে। দেখতে দেখতে অনেক বেশি রাত হয়ে যায়। এরপর যখন সে চোখ খুলে তখন দেখতে পারে যে তার সামনে এখানে জুন বসে রয়েছে আর তার সামনে এখানে থার্মোমিটার, গরম জল এবং সমস্ত কিছু রাখা ছিল। আর সে দেখতে পারে যে জুন এখানে তাকে সে হেল্প করছে কারণ সেখানে অনেক বেশি অসুস্থ ছিল। সে এখানে তাড়াতাড়ি করে ওঠে এবং তাকে এখানে হাগ করে নেয় এবং বলে যে তোমার এখন কেমন লাগছে। তায়ং তখন তাকে জানায় যে এখন একটু বেটার ফিল হচ্ছে। এরপরে আমরা দেখতে পারি তায়ং এখানে জুনকে বলে আমি তোমাকে পছন্দ করি এবং তায়ং যে এখানে জুনকে পছন্দ করে ফেলেছে সেই কথাটাও সে তাকে জানিয়ে দেয়। এরপরেই আমরা দেখতে পারি তখন কেউ একটা দরজাতে এসে নক করে, সেই জন্য জুন তাড়াতাড়ি করে সেখান থেকে দরজা খুলতে চলে যায়। তারপর যখন সে দরজাটাকে খোলে তখন সে দেখতে পারে এটা সেই প্রতিবেশীর ছেলেটা যে তাদের জন্য খাবার এনেছে এবং সে এসে জানায় যে তার মা আজকে অনেক বেশি রান্না করে ফেলেছে, সেই কারণে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এমনিতেও তো তোমরা সবসময় কাজে ব্যস্ত থাকো। এরপর আমরা দেখতে পারি এই প্রতিবেশীটা এখানে উজুনকে ডাকতে ডাকতে ঘরের ভিতরে আসে, কিন্তু সে এসে দেখতে পারে উজুন তো তখনই ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা দেখতে পারি তখন এখানে তায়ং বাইরে আসে। প্রতিবেশীটা এখানে তায়ংকে দেখে বলে যে তোমরা এখানে কাপল না, সেটা আমি বুঝতে পেরে গেছি, ওই প্রতিবেশীটা আমাকে জানিয়েছে যাদের সাথে তোমরা পিকনিকে গেছিলে। এটা শোনা মাত্র তায়ং এখানে ফিস করে বললে যে এই সোসাইটিতে কিছুই লুকানো যায় না। তারপরে আমরা দেখতে পারি তার সামনে এখানে জুন চলে আসে, যার জন্য এখানে তায়ং একটু ঘাবড়ে যায়। তারপর আমরা দেখতে পারি জুন এখানে সেই প্রতিবেশীটাকে নিয়ে বাইরে চলে যায়। তখনই আমরা দেখতে পারি তায়ং এখানে তার চেহারাটা আয়নায় দেখে এবং সে দেখে বলে যে আমি এই অবস্থায় জুনকে এখানে প্রপোজ করলাম। এরপর এখান থেকে সিন শিফট হয়, আমাদেরকে পরের দিনের সকালবেলার সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি তায়ং এসে দেখতে পাচ্ছে যে জুন এখানে ঘুমাচ্ছে এবং তার মুখের ওপর রোদ্র আলো পড়ছে, সেই কারণে সে সেখানে গিয়ে পর্দাটাকে ঠিক করে দেয়। এরপর তায়ং এখানে জুনের দিকে তাকিয়েছিল এবং কালকে রাত্রে সিনের কথা মনে করছিল যে কিভাবে সে তার খেয়াল রাখছিল। এরপর এখান থেকে আমাদেরকে কালকে রাতের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি জুন এখানে জল পট্টি নিয়ে তায়ং এর মাথায় দিয়ে দিচ্ছিল এবং তার সাথে সাথে তাকে জানাচ্ছিল যে এত বেশি শরীর খারাপ যখন ছিল তাহলে আমাকে জানিয়ে দিতে পারতে, আমি আগে আগে চলে আসতাম। তখন সেখানে তায়ং জানায় যে আমি যাদেরকে চেয়েছি সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তখন জুন তাকে জানিয়েছিল যে চিন্তা করো না, সবাই চলে গেলেও আমি তোমার সাথে অবশ্যই থাকবো সব সময়, এই
সমস্ত কিছু এখন তাইও মনে করছিল। এরপরের সিনে আমরা দেখতে পারি এখানে জুন ঘুম থেকে উঠে গেছে এবং সে এখানে তাইমের জন্য খিচুড়ি করছিল। তারপর যখন সে সেটাকে টেস্ট করতে যায় তখন সেটা অনেক বেশি গরম ছিল, যার ফলে তার মুখটা এখানে জ্বলে যায়। তারপর আমরা দেখতে পারি এখানে জুন অনেক বেশি তাড়াহুড়ো করছিল, তার এখানে অনেকটা বেশি নার্ভাস ফিল হচ্ছিল। তারপর জুন এখান থেকে উজুনকে বাই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর যখন সে বাইরে আসে তখন তার কাছে একটা বেবি কেয়ারের কাছ থেকে ফোন আসে এবং তাকে জানানো হয় যে একটা বেবির জন্য এখানে সিট ফাঁকা রয়েছে, আপনি এখানে অ্যাপ্লাই করেছিলেন, সে চাইলে এখানে উজুনকে পাঠাতে পারে। এটা শোনা মাত্রই জুন এখানে তাড়াতাড়ি করে তায়ুমকে ফোন করে জানাতে যাচ্ছিল, কিন্তু তার তখন হঠাৎ করে মনে হয় যে ফোন করাটা উচিত হবে না, সেই কারণে সে তাকে মেসেজ করে দেয়। অন্যদিকে আমরা এখানে তায়ুমকে দেখতে পারি যে এখানে উজুনকে জানাচ্ছিল যে আজকে দেখো জুন আমার জন্য খিচুড়ি বানিয়েছে, আজ পর্যন্ত আমার জন্য এরকম খিচুড়ি কেউ বানায়নি। তারপর আমরা দেখতে পারি এখানে তায়ুমের কাছে জুনের মেসেজ আসে, সে দেখতে পারে জুন এখানে তার জন্য লিখেছে উজুনকে নিয়ে বেবি সেন্টারে যেতে। তখন তায়ুম এখানে উজুনের দিকে তাকিয়ে ভাবে যে এ তো এখনো অনেক ছোট। এরপর আমরা দেখতে পারি এখানে তায়ুম উজুনকে রেডি করার চেষ্টা করছে, কিন্তু উজুন বারবার তার পায়ের থেকে মোজাটাকে খুলে ফেলছে, সে এখানে অনেক বেশি দুষ্টুমি করছে। এরপর আমরা দেখতে পারি তায়ুম এখানে যেরকম ভাবে হোক তাকে রেডি করে সেই বেবি সেন্টারে নিয়ে আসে। তখন সেই বেবি সেন্টারের মেয়েটি তায়ুমকে দেখে জানায় যে তুমি তার বাবা, কিন্তু তায়ুম তাকে জানায় যে একদমই না, আমি তার আঙ্কেল। তারপর সেই মেয়েটি তায়ুমকে একটা ফর্ম দেয় এবং তাকে জানায় যে এর মধ্যে তার নাম এবং অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু লিখে দিতে। তায়ুম এই সমস্ত কিছু লিখে এখানে উজুনকে দেখতে থাকে এবং সেখানে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর এখানে উজুনকে রুমের মধ্যে পাঠিয়ে মেয়েটি তাকে জানায় যে তোমার লাস্ট বারের মতো এখানে উজুনের সাথে দেখা করে যাওয়া উচিত হবে, এবং মেয়েটি তাকে আরো জানায় যে আপনি তাকে শেষবারের জন্য এটা বলে যাবেন যে আপনি কাজে যাচ্ছেন, তারপর কাজ শেষে আপনি তাকে নিতে আসবেন। এরপর দেখতে পারি আমরা উজুন এখানে তায়ুমকে জড়িয়ে ধরে, এর জন্য তায়ুমের অনেক বেশি খারাপ লাগছিল, তার সত্ত্বেও সেখান থেকে সে বেরিয়ে আসে। তায়ুম সেখান থেকে বাইরে বেরিয়ে আসার পরও বারবার সে পিছন ঘুরে তার দিকেই দেখছিল। এরপর বাইরে আসার পর এখানে তায়ুমের মনে হয় যে উজিনকে উজুনের আপডেট দেওয়া উচিত হবে, সেই জন্য সে এখানে উজিনকে মেসেজ করে এবং তাকে ভুল করে উজুনের ছবির বদলে নিজের ছবি পাঠিয়ে দেয়। উজিন সেটাকে সঙ্গে সঙ্গে সিন করে ফেলে। এইটা তখন তার বান্ধবীও পাশ থেকে দেখতে পেয়ে যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে কি চলছে তোমাদের মধ্যে, এবং তাকে জিজ্ঞাসা করতে লাগে যে সে তোমাকে কেন ছবি পাঠালো। উজিন তখন তাকে জানায় যে সে কালকে রাত্রে আমাকে প্রপোজ করে দিয়েছে, সে আমাকে বলেছে যে সে আমাকে অনেক বেশি পছন্দ করে। এটা শুনে তার বান্ধবী এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি তার ব্যাপারে কি ভাবো। উজিন তখন তাকে জানায় সে হয়তো এই সমস্ত কিছু ঘুমের ঘরে বলেছে, আর তাছাড়াও সে কালকে অনেক বেশি অসুস্থ ছিল, এছাড়াও সে কালকে অনেক বেশি মেডিসিন নিয়েছিল, সেই কারণে হয়তো সে এরকম ভুলভাবে বলে দিয়েছে। তার বান্ধবী তখন তাকে জানায় যে এটা কোনো অজুহাত হলো না, আর এছাড়াও তো তোমার ম্যানেজার সিওন এখন তোমার পিছনে পড়ে গেছে, তুমি তায়ুমের ব্যাপারে কি মনে করো। তারপর এখানে উজিন ভাবতে শুরু করে দেয় যে তিয়ং তাকে কিভাবে বিপদ থেকে বাঁচিয়েছিল। তারপর উজিন জানায় যে আমি আগে ভাবতাম সে অনেক গম্ভীর এবং অনেক বদমাস টাইপের ছেলে, কিন্তু এখন আমি ব্যাপারটা জানতে পেরে গেছি সে ছোট থেকে একা অনেক কিছু সহ্য করেছে। তারপর এখানে উজিন জানায় যে আমি এখন এই সমস্ত কিছু ভাবি না, এখন শুধু আমি আমার জব এবং উজুনকে নিয়েই ভাবি, এই সমস্ত কিছুর জন্য এখন আমার কাছে আর সময় নেই। তারপর আমরা তায়ুমকে দেখতে পারি যে এখানে ভাবছিল যে উজুন তার ছবি দেখার সত্ত্বেও কোনো রিপ্লাই কেন করলো না। অন্যদিকে আমরা দেখতে পারি এখানে উজুন মিটিং এ রয়েছে। তারপর তাদের মিটিং শেষ হলে তার ম্যানেজার তাকে নিয়ে একটা ক্যাফেতে আসে। তারপর ইয়নসক এখানে তার জন্য একটা তার ফেভারিট ড্রিঙ্ক অর্ডার করে, যেটাকে দেখে এখানে উজিন জানায় যে তোমার এখনো মনে রয়েছে। এরপর ইয়নসক তাকে জানায় যে কলেজের পরে তার সে একটাও গার্লফ্রেন্ড বানায়নি, কিন্তু উজিন তাকে জানায় যে তুমি মিথ্যে কথা কেন বলছো, তুমি তো কত সুন্দর দেখতে, তোমার কোনো গার্লফ্রেন্ড থাকবে না, এটা তো বিশ্বাসই করা যায় না। এরপর ইয়নসক এখানে উজুনের কথা তাকে জিজ্ঞাসা করে, তখন উজিন তাকে জানায় যে উজুন এখন একটা বেবি সেন্টারে রয়েছে, তায়ুম তাকে সামলাতে আমাকে অনেক বেশি সাহায্য করে। তারপর ইয়নসক তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে আর কতদিন থাকবে। উজিন জানায় যে সে আর বেশি দিন এখানে থাকবে না, তার বাড়িটি এখানে কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে চলে যাবে, সে আমাকে বলেছিল সে শুধু এখানে 1 মাসের জন্যই থাকতে এসেছিল। ইয়নসক তখন জানায় যে ভালোই হবে, একটা ছেলের সাথে তুমি থাকবে, এটা অনেক অদ্ভুত একটা ব্যাপার। তারপর এখান থেকে সিন চেঞ্জ হয়। মিচুর হাজবেন্ড অর্থাৎ তার ম্যানেজার সে এখানে তায়ুমকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে তাকে ফটো তুলতে হবে, আর সে যখন কোনো সময় রেগে যাবে তখন
সেখানে চুপচাপ শান্ত হয়ে থাকতে হবে। তখন তাইয়ং তাকে জানায় যে আমাকে এত কিছু সহ্য করতে হবে। ম্যানেজার তখন তাকে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি এখানে তাইয়ং তার ছবি তোলা শুরু করেছে। ম্যানেজার এখানে তাইয়ং এর ছবি তোলা দেখে অনেক বেশি খুশি হয়, কারণ তার মনে হয়েছিল যে তাকে হয়তো তাকে সমস্ত কিছু শেখাতে হবে, কিন্তু তাইয়ং এখানে তার কাজেতে অনেক বেশি পারফেক্ট। অন্যদিকে আমরা এখানে উজিনকে দেখতে পারি যে এখানে জুনকে বাড়িতে নিয়ে এসেছে এবং তাকে এসে জিজ্ঞাসা করছে যে আজকে তোমার দিনটি কেমন কাটলো। তখন এখানে উজুন দৌড়াতে শুরু করে, তখন তার পিছনে উজিন যায়। তখনই আমরা দেখতে পারি এখানে দরজা থেকে তাইয়ং আসে। তারা একে অপরকে দেখে এখানে অনেক বেশি অকওয়ার্ড ফিল করে, সেই জন্য তাইয়ং এখানে ওয়াশরুম যাওয়ার বাহানা দিয়ে ঘরে ঢুকে যায় এবং সেই রুমে এসে অনেক বেশি ঘাবড়ে যায়। তারপর আমরা দেখতে পারি তাইয়ং এর কাছে এখানে তার সেই বাড়ির ওয়ার্কারের ফোন আসে এবং সে তাকে জানায় যে কাজটি কমপ্লিট হয়ে গেছে 1 মাসের মধ্যেই। তাইয়ং তখন তাকে শুধু হুমতে জবাব দিচ্ছিল, কিন্তু তখন সেই ওয়ার্কার জানায় যে শুধু এভাবে জবাব দিলে হবে না, আমি তোমার কাজ কত তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছি 1 মাসের মধ্যেই। তখন তাইয়ং ভাবতে লাগে সত্যি তো 1 মাসের মধ্যে এত তাড়াতাড়ি কাজটি কিভাবে শেষ হয়ে গেল। এরপর আমরা তাদেরকে দেখতে পেরে তারা এখানে একসাথে বসে উজুনের জন্য জামা কাপড় ভাঁজ করছিল। তখন তাইয়ং এখানে উজিনকে বলে যে আমি তোমাকে যে সমস্ত কথাগুলো বলেছিলাম সেগুলো একদম মন থেকে বলেছিলাম, কিন্তু আমি তোমাকে এখানে কোনো জোর করছি না, আমি শুধু তোমাকে আমার মনের ফিলিংসটাকে জানাতে চেয়েছিলাম। উজিন তখন জানায় যে আমি ভেবেছিলাম তুমি হয়তো ঘুমের ঘরে বলেছো। তখন তাইয়ং তাকে জানায় যে একদমই না, আমি তোমাকে সিরিয়াসলি ভাবে বলেছিলাম। তারপর এখানে উজিন যখন উজুনের দিকে খেয়াল করে তখন সে দেখতে পারে সে এখানে রং দিয়ে তার ব্যাগটাকে খারাপ করে ফেলেছে। এটা দেখে এখানে উজুন তখন হাসতে শুরু করে দেয়। এরপর আমরা এখান থেকে রাত্রেবেলা সিন দেখতে পারি যেখানে কেউ একটা কালো কালারের ড্রেস পরে অন্ধকারের মধ্যে দিয়ে এখানে উজিনের বাড়ির দিকে আসছিল। তখনই আমরা দেখতে পারি এখানে উজুন ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করে দেয়। সেই কারণে উজিন এবং তাইয়ং মিলে তাকে সামলাতে শুরু করে দেয়, যার জন্য তাদের আওয়াজ শুনে সেই লোকটি সেখান থেকে চলে যায়। তারপরে আমাদেরকে এখান থেকে পরের দিনের সকালবেলা সিন দেখানো হয়। তখন সেখানে আমরা উজিনকে দেখতে পারি যার এখানে অফিস যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে সে সেখান থেকে তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে উজুনকে বাই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তাইয়ং তখন তার মুখের মধ্যে একটা ব্রেড দিয়ে দেয়। তারপর সেখান থেকে সে বেরিয়ে আসে। বাইরে আসার পর এখানে উজিন তার বাড়ির বাইরে কিছু পুলিশ দেখতে পায়, কিন্তু তখন তার যেহেতু অফিসে দেরি হয়ে গেছিল সেটাকে সে তখন বেশি গুরুত্ব দিল না এবং সেখান থেকে চলে গেল। অন্যদিকে তাইয়ং এখানে উজুকে নিয়ে এসে টেক কেয়ার সেন্টারে গিয়ে দিয়ে আসে। এরপর বাড়ির কাছে আসলে তারা প্রতিবেশীদের থেকে জানতে পারে কোনো এক অদ্ভুত লোক এখানে মেয়েদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে, যেটা শুনে এখানে তাইয়ং অনেক বেশি অবাক হয়ে যায়। সেই কারণে তার এখানে উজিনের জন্য একটু চিন্তা হতে লেগে যায়। সেই কারণে তাইয়ং এখানে উজিনকে মেসেজ করে জানায় এবং বলে যে রাত্রেবেলা এখানে সাবধানে বাড়ি ফিরতে। তখন সেটা এখানে তার বান্ধবীও দেখতে পেয়ে যায়। সেইটা দেখে এখানে তার বান্ধবী উজিনের অনেক বেশি মজা নেয়। অন্যদিকে আমরা এখানে তাইয়ংকে দেখতে পারি যে এখানে তার বাড়িতে এসে খুঁজতে শুরু করে দেয়। অনেক চেষ্টা করার পর যখন সেখানে সে কিছুই খুঁজে পায় না তখন সে জানিয়ে দেয় যে এই দেয়ালের ওয়ালপেপারটা একদমই ভালো লাগছে না, সেই কারণে এটাকে তাড়াতাড়ি করে ঠিক করো। অন্যদিকে আমরা উজিনকে দেখতে পারি যে এখানে অফিস থেকে বাড়ি ফিরছে, কিন্তু সে এখানে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, যার কারণে সে তার স্টপেজটাকে এখানে মিস করে যায়। তাইয়ং এখানে তার জন্য সে বাস স্টপে অপেক্ষা করছিল। উজিন তখন তাকে ফোন করে এবং তাকে সমস্ত ব্যাপারটা বলে এবং উজিন এখানে তাইয়ংকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য অপেক্ষা করছো না তো? তখন তাইয়ং তাকে জানায় যে একদমই না, আমি কেন অপেক্ষা করতে যাব। তারপর তাইয়ং এখানে উজিনকে জিজ্ঞাসা করে তুমি কোন লোকেশনে আছো, আমাকে বলো, আমি এইমাত্র আসছি। কিন্তু উজিন তখন তাকে জানায় যে না, দরকার নেই, আমি একাই চলে আসতে পারবো। এরপর উজিন ফোনটি কেটে দিয়ে এখানে হাঁটতে শুরু করে। তখনই সে খেয়াল করে পিছন থেকে তাকে যেন কেউ একটা ফলো করছে, যার জন্য সে একটু ঘাবড়ে যায়। তখনই আমরা দেখতে পারি এখানে তার সামনে তেয়ং চলে আসে, যেটা দেখে উজিন এখানে একটু শান্ত হয়। তারপর এখানে সব পুরো ব্যাপারটা এখানে সে তাইয়ংকে খুলে বলে যে কেউ একজন তাকে হয়তো ফলো করছিল। তারপর তাইয়ং তাকে জানায় যে এরপর যদি এরকম কখনো হয় তাহলে তাকে আগে ফোন করতে। তারপর তারা এখান থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। তাইয়ং তখন তাকে জানায় যে আমার বাড়ির কাজ অলমোস্ট হয়ে গেছে, কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব। উজিন তখন তাকে জানায় যে ঠিক আছে। এরপর তাইয়ং তাকে একটা পেপার স্প্রে দেয়, যেটাকে দেখে এখানে উজিন একটু হাসে এবং তাকে এখানে ধন্যবাদ জানায়। তারপর যখন সেটাকে খোলে তখন সে দেখতে পায় এটা তো কাজ করছে না, সেই কারণে এটা তাইয়ং নিয়ে ইউজ করার চেষ্টা করতে লাগে, যার ফলে এটা তাইয়ং এর চোখে লেগে যায় এবং তার চোখটি এখানে অনেক বেশি জ্বলতে শুরু হয়ে যায়। উজিন তখন তাড়াতাড়ি করে তার বাড়িতে নিয়ে আসে এবং তার মুখের মধ্যে জল মারতে শুরু করে। তাইয়ং এর এখানে চোখটা অনেক বেশি জ্বালা করছিল। তারপর এখানে উজিন তাইয়ংকে বসিয়ে তার চোখটাকে বড় বড় করে খুলতে বলে। এরপর যখন তাইয়ং এখানে চোখটাকে খোলে তখন সে তার চোখের সামনে এখানে উজিনকে দেখতে পারে। তাদের এখানে আই কন্ট্যাক্ট হয়।
হয়, যার ফলে এখান থেকে উজিন তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সেখানে সে ফিসলে যায়। এখানে তাইয়ং তাকে ধরে ফেলে। এর জন্য এখানে উজিন আরো বেশি ঘাবড়ে যায় এবং সে দৌড়ে সেখান থেকে বাইরে চলে আসে এবং সে ভাবতে লাগে যে এই সমস্ত কিছু হচ্ছেটা কি। এরপর এখান থেকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আমরা ইউনসুককে দেখতে পাচ্ছি যে এখানে তাদেরকে জানাচ্ছিল যে আমরা নতুন একটা ফটোগ্রাফার হায়ার করেছি, যে অনেক বেশি ফেমাস এবং সে এই প্রজেক্টের ব্যাপারে ফটো তুলতে আমাদেরকে সাহায্য করবে। তারপর সে জানায় যে এটা হলো এমএচইউ। এরপর আমরা দেখতে পারি এখানে সে, তার ম্যানেজার এবং তায়ং এখানে তাদের সাথে ঢোকে। তায়ংকে দেখে এখানে উজিনের কলিগরা বুঝতে পারে যে তাকে হয়তো কখনো কোথাও দেখেছে। ইউনসুক তারপর তাদেরকে নিয়ে এখান থেকে মিটিং এ নিয়ে যায়। মিউচু এখানে তাদেরকে সমস্ত কিছু ব্যাপারটা বুঝিয়ে বলে যে তারা এখানে কোরিয়ান কালচারটাকে এখানে প্রমোট করতে চায়, সেই জন্য সেভাবে এই ফটোগুলোকে ফুটিয়ে তুলতে হবে। তারপর আমরা দেখতে পারি তারা এখানে টিম ডিনারে প্ল্যান করে। এখানে আমরা তায়ং এবং উজিনকে দেখতে পারি তারা এখানে চোখে চোখে কথা বলছিল। এরপর আমরা দেখতে পারি তারা এখান থেকে লিফটে যাচ্ছিল। তখন আমরা দেখতে পারি উজিনের কলিগ এখানে তায়ংকে চিনতে পারে এবং তাকে বললে চিৎকার করতে লাগে যে তুমি সেই দিনের ছেলেটি না যে এখানে লবিতে একটা বাচ্চাকে নিয়ে পুরো উথাল পাথাল করে দিয়েছিলে, তুমি তো সে যে এখানে উজিনকে বেবি বলে ডাকছিলে, তার মানে তুমি এখানে উজিনের হাজবেন্ড। তারা ডিনার করতে এসেও এই সমস্ত কথা নিয়ে আলোচনা করছিল। তখন উজিন তাকে জানায় যে আমাদের মধ্যে এরকম সম্পর্ক নেই। তখন ইউনসুক তাদেরকে জানায় যে অন্যের পার্সোনাল লাইফে এত ঢোকার চেষ্টা করতে নেই। এরপর আমরা দেখতে পারি ইউনসুক এখানে খাবার নিয়ে উজিনের দিকে এগিয়ে দেয়। এইটা দেখে তায়ং এখানে উজিনের দিকে জল এগিয়ে দেয়। একদিক থেকে বলা যেতে পারে তাদের মধ্যে এখানে কম্পিটিশন চলছে। তারপর আমরা দেখতে পারি ইউনসুক এখানে উজিনকে জিজ্ঞাসা করছে তোমরা একে অপর ব্যাপারে জানতে না? উজিন তখন তাকে জানায় যে না আমি জানতাম না এই ব্যাপারে, কিন্তু তায়ং তখন পাশ থেকে জানায় যে আমি জানতাম। যেটা শুনে এখানে উজিন তাকে জিজ্ঞাসা করতে লাগে যে আমাকে আগে থেকে কেন বলুনি। তখন এখানে ইউনসুক তাকে জানায় যে তোমরা কি একে অপরের সাথে কথা শেয়ার করো না? এরপর আমরা দেখতে পারি এখানে উজিনের মুখে খাবার লেগে থাকার জন্য ইউনসুক সেটাকে মুছতে শুরু করে, যেটা দেখে এখানে তায়ং অনেক বেশি জেলাস ফিল করে। এরপর এখানে কথায় কথায় উজিন ইউনসুককে কালকে রাতের ব্যাপারে সমস্ত কিছু বলে। এইটা শুনে এখানে ইউনসুক অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু উজিন তাকে জানায় যে চিন্তা করার কোনো ব্যাপার নেই, সেই সময় তায়ং আমার সাথে ছিল। তখন পাশ থেকে তায়ং বলে উঠে যে হ্যাঁ তার সাথে আমি সবসময় সাহায্য করার জন্য রয়েছি, তোমাকে তার জন্য চিন্তা করতে হবে না। এরপর আমরা দেখতে পাই তার কাছে এখানে ম্যানেজার আসে এবং তাকে এসে বলতে লাগে তাদের দুজনের মধ্যে বোলিং কম্পিটিশন করতে। এতে তারা এখানে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা এখানে বোলিং কম্পিটিশন করতে যায় আর এতে এখানে তায়ং জিতে যায়। এরপর এখান থেকে ফেরার সময় ম্যানেজার তায়ংকে বলে যে স্টুডিওতে চলো কিছু দরকারি কাজ রয়েছে। তখন ইউনসুক এখানে উজিনকে বলে যে ঠিক আছে চলো তাহলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে আসি, কিন্তু এটা শুনে অন্যদিকে তায়ং অনেক বেশি জেলাস ফিল করে, কিন্তু তার সত্ত্বেও তার ম্যানেজার এখানে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে বসায়। তারপর গাড়িতে বসার সত্ত্বেও এখানে তায়ং বারবার পিছন ঘুরে দেখছিল। তখন তার ম্যানেজার তাকে জানায় যে তোমার অপোনেন্ট পারসন এখানে অনেক বেশি হ্যান্ডসাম। তখন তায়ং তাকে জানায় যে ভালোবাসায় এখানে কোনো কম্পিটিশন হয় না। তারপর আমরা দেখতে পারি ম্যানেজার এখানে তার কাহিনী শোনায়। এইটা শুনে তায়ং তাকে জানায় যে আপনার এবং মিচুর ব্যাপারটা পুরোপুরি আলাদা, কারণ তোমরা এখানে ম্যারিড। এরপর আমরা দেখতে পারি এখানে ইউনসুক উজিনকে নিয়ে একটা ব্রিজে আসে ফায়ারওয়ার্ক দেখার জন্য, কারণ তারা যখন এখানে একসাথে কলেজে পড়তো তখনও তাদের ইচ্ছে ছিল এভাবেই ফায়ারওয়ার্ক দেখার, কিন্তু উজিন তখন সেখানে ইউনসুকের সাথে যেতে পারিনি। তারপর আমাদেরকে এখান থেকে আবারও পাস্টের সিন দেখানো হয়, যেখানে ইউনসুক যখন এখানে উজিনকে প্রপোজ করতে চেয়েছিল তখন উজিন জানতে পেরেছিল ইউনসুক এখানে তার স্কলারশিপটাকে তার নামে করে দিয়েছিল, সেই কারণে উজিন এখানে তার কাছ থেকে মিথ্যে বলে সেখান থেকে চলে গেছিল। উজিন তখন তার কাছে এই ব্যাপারটা নিয়ে এখন সরি জানায় এবং তাকে আরো জানায় যে তুমি আগে থেকেই একটা ভালো পজিশনে ছিলে আর আমি তখন অনেক লো পজিশনে ছিলাম, সেই কারণে আমি তোমাকে সেই সময় বাহানা দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। ইউনসুক তখন তাকে জানায় যে কোনো ব্যাপার না, এটা আমি আগেই বুঝতে পেরে গেছিলাম, কিন্তু সেই সময় তোমাকে আমি কিছুই জানাইনি, কারণ আমার সেই সময় ভয় ছিল যে তুমি আমার থেকে হয়তো আরো বেশি দূরে চলে যাবে। যেটা দেখে এখানে উজিন ইউনসুকের দিকে অনেক অবাক ভাবে তাকিয়েছিল। এরপর আমরা দেখতে পারি তারা এখানে একসাথে বসে ফায়ারওয়ার্কস দেখে। তারপর এখানে ইউনসুক উজিনকে বাড়িতে ড্রপ করে দেয়। উজিন যখন এখানে বাড়িতে ঢুকছিল তখন সে এখানে তায়ংকে ফোন করে। নিচে এখানে ইউনসুক দাঁড়িয়েছিল। তারপর এখানে তায়ং যখন ফোন তোলে তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি বাড়িতে চলে এসেছো? উজিন তখন জানায় যে হ্যাঁ পৌঁছে গেছি। তারপর যখন সে দরজার সামনে আসে সে এসে দেখতে পারে যে দরজার লকটা এখানে ওপেন রয়েছে, সেই কারণে সেখানে সে তায়ংকে জিজ্ঞাসা করে যে তুমি দরজাটাকে লক কেন করোনি, কিন্তু তায়ং তখন জানায় যে আমি তো দরজাটাকে লক করে এসেছিলাম। নিচের থেকে আমরা এখানে ইউনসুককেও দেখতে পারি যে এখানে উজিনকেই দেখছিল। এরপর যখন উজিন এখানে ভিতরে ঢোকে তখন সে এখানে ঘরের সমস্ত কিছু জিনিস এলোমেলো দেখতে পারে। সেই মুহূর্তে সে দেখতে পারে একটা কালো
কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে এখানে উজিন অনেক জোরে চিৎকার করে ওঠে, আর এই চিৎকার শুনে এখানে তাইমও ভয় পেয়ে যায়। অন্যদিকে ইউনসুকো এখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের দিকেই তাকিয়েছিল। আর এর সাথে সাথে এপিসোড 60 এখানে শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।